everyone. This is Rakib once again from our studio. And you have already know that we are on a 100 speaking challenge. And in this live sessions, we're actually talking about different speaking topics for part 1, part 2, and part 3 of the speaking test. And we are on our 12th episode today. And now, am I live? Am I live now? So can you watch me once again from our studio? ওকে সো আই এম লাইভ এবং আমি বেসিক্যালি আমাদের গত লাইভটা মিস করেছি ফর সাম অবভিয়াস রিজনস অবভিয়াসলি আমাদের শনিবার লাইভটা হয় নাই বাট আজকে আমাদের লাইভটা হচ্ছে আজকে আমাদের লাইভের টপিকটা হলো স্পোর্টস অ্যাজ আ হোল অ্যান্ড আমরা সবাই জানি যে আমাদের এই লাইভ সেশন যেগুলো হচ্ছে এই লাইভ সেশনগুলোতে উই আর বেসিক্যালি টকিং অ্যাবাউট a specific topic in detail so that you can actually know the ins and outs of that particular topic. So আমাদের যেই মোটোটা সেটা হচ্ছে যেন আপনি একটা নির্দিষ্ট টপিক নিয়ে আল স্পিকিং টেস্টে কথা বলতে গিয়ে কোনো রকমের কোনো হেজিটেশন ফিল না করেন অর যেটা হয় যে আমরা অনেকে অনেক ভালো কথা বলি বাট as we lack good idiomatic expressions or good lexical items, we actually do badly in your speaking test. So আপনি যাতে আপনার আজ পরীক্ষায় at least lexical resource বা আইডিয়ার এই জায়গাগুলোতে একটু ভালো পারফর্ম করতে পারেন, remembering that or keeping that in mind, we are actually coming up with different live sessions. সো আজকেও আমাদের এই লাইভ সেশনটা আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি এবং আমাদের আজকের লাইভ সেশনটা আপনারা দেখতেই পাচ্ছেন ইটস অন স্পোর্টস অর স্পোর্ট ইউ লাইক। সো আমরা মোটামুটি সবাই খেলাধুলা করতে পছন্দ করি। সো আপনারা যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন তাদেরকে আমরা বলবো যে ডু ইউ লাইক স্পোর্টস। আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে যে ডু ইউ লাইক স্পোর্টস, আপনারা কি খেলতে পছন্দ করেন কিনা, খেলাধুলা করতে পছন্দ করেন কিনা। এটা শামীম ওসমানের ওই ডায়লগ না যে আসো খেলি, দিস ইজ নট সামথিং লাইক দ্যাট, বাট আমরা আসলে বলছি আল স্পিকিং নিয়ে যে আপনাদের কাছে আমার কোয়েশ্চেন হচ্ছে ডু ইউ লাইক স্পোর্টস। এইরকম একটা কোয়েশ্চেন যদি আপনার আল স্পিকিং টেস্টে জিজ্ঞেস করা হয় তাহলে আপনি আসলে আনসার কিভাবে দেবেন বা আপনার আনসারে আসলে কি থাকলে সেই আনসারটা একটা ব্যান্ড 7 অর 7.5 অর ব্যান্ড 8 আনসার হিসেবে গণ্য হবে। সো এই ব্যাপারগুলো আমাদের একটু ভেবে নেওয়া উচিত এবং এই ভাবনার জায়গাটাতে একটু ধাক্কা দেওয়ার জন্যই আমাদের এই লাইভ সেশনগুলো, যাতে আপনি এই লাইভ সেশনগুলো করে যেটা অ্যাচিভ করতে পারেন সেটা হচ্ছে ভালোভাবে কথা বলার ক্ষমতা। ভালোভাবে কথা বলার ক্ষমতা বলতে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আপনার গুড রেঞ্জ অফ ভোকাবুলারি আছে কিনা। আমরা এই লাইভ সেশনগুলোতে আপনাকে দেওয়ার চেষ্টা করবো যে জিনিসটা সবচেয়ে বেশি আমাদের ফোকাস থাকবে যে ওয়েদার ইউ হ্যাভ আ গুড রেঞ্জ অফ vocabulary or not. So যদি এটা নিশ্চিত করতে চান then this live session is a must watch for you. So আমি আর বেশি কথা বলবো না, আমরা আজকের এই আলোচনায় চলে যাই। আমরা বেসিক্যালি যেটা বলছিলাম যে we will be talking about part 1, part 2 and part 3, and by this time আমি একটু দেখতে চাই কেউ আমাদেরকে এই মুহূর্তে দেখছেন কিনা। আমরা ফেসবুকে একটু দেখি কেউ আছেন কিনা। অবশ্যই আছেন। যারা যারা দেখছেন তারা শুধু না দেখে একটু কমেন্ট করে জানাবেন যে if you find it really effective or not, অথবা whether you can watch me properly or am I audible. So সব কোয়েশ্চেনের উত্তর দিতে পারেন so that you can get connected with me. আর এই কানেকশনটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? কানেকশনটা খুব ইম্পর্টেন্ট। সো আপনি যদি কানেক্টেড থাকেন আমার সাথে বা আমাদের সাথে আজ স্টুডিওর সাথে then it will be a rewarding experience for me. আমি যেহেতু আপনাদের সাথে কাজ করছি এটা কাইন্ড অফ আমার জন্য হোয়াট শুড আই সে, আমার জন্য এক ধরনের রিওয়ার্ড যে আপনারা দেখছেন, সাথে আপনারা কমেন্টও করবেন। সো এটা খুব ইম্পর্টেন্ট আমার জন্য হোয়াট এভার। সো আমরা একটু টপিকে চলে যাই। প্রথম আপনাদের যে কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে দেখেন আপনি যখন স্পোর্টস নিয়ে কথা বলছেন, স্পোর্ট আসলে কোন ধরনের পার্টস অফ স্পিচ সেটা একটু জানা উচিত আমাদের। এইটা আমরা একটু খেয়াল করি। স্পোর্ট বা স্পোর্টস আমরা স্পোর্টস প্লুরাল হিসেবে নিলাম অ্যান্ড স্পোর্টস আমরা কি হিসেবে নিচ্ছি? এটা কি নাউন, এটা কি অ্যাডজেক্টিভ নাকি ভার্ব নাকি অ্যাডভার্ব? হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট?
সো আপনাদের কাছে আমার কোয়েশ্চেন যেটা, সেটার উত্তর আপনারা একটু যদি কাইন্ডলি দিয়ে ফেলতে পারেন তাহলে ইট উইল বি গ্রেট, যে এটা আসলে কোন ধরনের পার্টস অফ স্পিচ, ইটস নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, হোয়াটএভার। সো যাই হোক না কেন, সেটা আপনাদের কাছে যেটা মনে হচ্ছে সেটা একটু বলে ফেলেন। আমি একটু দেখি কেউ আমাদেরকে দেখছেন কিনা এই মুহূর্তে। আমাদের ফেসবুক পেজ যেটা আছে, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ IELTS স্টুডিও, সেখানে কেউ আছেন কিনা। Yes, so we have got someone. আমরা কমেন্ট পেয়েছি, আমাদেরকে কমেন্ট করেছে মাহমুদ রিমন, বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিওন বলেছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম লিওন, থ্যাঙ্কস ফর জয়নিং দ্য লাইভ সেশন। এবার যারা যারা লাইভ সেশন দেখছেন একটু খাতা কলম নিয়ে বসে যান, বিকজ আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু শিখতে যাচ্ছি আজকের টপিক নিয়ে। আজকের টপিকটা কি? স্পোর্টস। ওকে, সামনে কিছু কোয়েশ্চেন আছে, আমরা যে ভোকাবুলারিগুলো শেয়ার করছি সেই ভোকাবুলারি দেখে আপনারা দেখেন আনসার করতে পারেন কিনা। সো আমরা যেটা বলছিলাম যে হোয়াট কাইন্ড অফ পার্টস অফ স্পিচ ইজ ইট, মানে স্পোর্টস আসলে কোন ধরনের পার্টস অফ স্পিচ। এইটা আমরা নর্মালি জানি কি এটা একটা নাউন। এবার এই নাউন যখন আসলো, এটা নিয়ে কথা বলতে গেলে আমরা কি করি? খেলাধুলা করি। তাহলে এই স্পোর্টস শব্দটা, এইটাকে আমরা যদি ভার্ব হিসেবে নিতে চাই, আমরা বেসিক্যালি তিনটা ভার্বকে খুব সুন্দর করে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে প্লে স্পোর্টস, একটা হচ্ছে ডু স্পোর্টস, একটা হচ্ছে প্র্যাকটিস স্পোর্টস। প্র্যাকটিস স্পোর্টস। যদি আপনারা আমাকে এই লেখাগুলো প্রপারলি দেখতে পারেন তাহলে আমাকে একটু জানান যে এটা ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা। সো আমার কথা হচ্ছে যে স্পোর্টসের সাথে ভার্বগুলো কি কি যায়? স্পোর্টসের সাথে ভার্ব যায় হচ্ছে প্লে স্পোর্টস, ডু স্পোর্টস অ্যান্ড প্র্যাকটিস স্পোর্টস। এবার কথা হচ্ছে কোন স্পোর্টসগুলো আপনি প্লে করেন আর কোন স্পোর্টসগুলো ডু, এটা তো আমাদের জানতে হবে, তাই না? আচ্ছা, এটা আমরা শিখবো, বাট আপনাদের কাছে আমরা একটু জানতে চাই যে আসলে একটু বলেন তো যে কোন কোন খেলা বা স্পোর্টস এর মধ্যে কোন স্পোর্টস আপনি মনে করেন যে এইটার সাথে ডু যাবে, আর কোন স্পোর্টস এর সাথে আসলে প্লে কথাটা যায়। ওকে, সো আমরা একটু দেখে নেই। সো যারা আমাদেরকে দেখছেন তাদেরকে একটু বলবো, প্লিজ বি কানেক্টেড উইথ আস থ্রু ইউর কমেন্ট অর লাইক অর শেয়ার ইফ ইউ ক্যান। আমরা দেখছি ফেসবুকে আমাদের দেলোয়ার হোসেন স্যার লিখেছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? ওকে, সো আমরা জানি যে দেখেন আমরা যে কথাটা বলছিলাম, স্পোর্টসের সাথে তিনটা ভার্ব আমরা ব্যবহার করি নর্মালি, প্লে স্পোর্টস, ডু স্পোর্টস অ্যান্ড প্র্যাকটিস স্পোর্টস। যেমন আমি বলতে পারি যে আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল, আমি কি করি? ফুটবল খেলি। কিন্তু আমি যদি বলি স্কেটিং, আমরা স্কেটিং একটা ইয়ে জানি না, স্কেটিং, স্কেটিং বানান ঠিক আছে? দেখেন তো স্কেটিং, স্কেটিং মানে কি? স্কেটিং এটা এক ধরনের খেলা, এটা একটা আমরা নর্মালি সবাই জানি। স্কেটিং, তো স্কেটিং এর সাথে আসলে কি ধরনের স্কেটিং? ব্যাপারটা ওই যে জুতায় চাকা লাগায় যে চলে বেড়ায়, মানে চলাফেরা করে, ওটাকে আমরা স্কেটিং বলি বেসিক্যালি। সো স্কেটিং এর সাথে কি এটা এক ধরনের খেলা মধ্যেও পড়ে। সো স্কেটিং কি আপনি বলবেন প্লে স্কেটিং নাকি ডু স্কেটিং? এইখানে দেখেন একটা ভার্বের পরিবর্তন আসবে যে আই ডু স্কেটিং, আই ডু স্কেটিং, আমি কি করি? স্কেটিং করি, মানে এটা এক ধরনের খেলা, তাহলে এটার সাথে স্কেটিং যায়। আচ্ছা, অথবা বলতে পারেন যে আই ডু ওয়াটার স্পোর্টস, আই ডু ওয়াটার স্পোর্টস। এখন ওয়াটার স্পোর্টস যেগুলো আছে সেগুলোর সাথে আপনি কি দিচ্ছেন? ডু দিচ্ছেন। যেমন স্কাই মানে ডাইভিং, তাহলে আপনি বলতে পারেন যে আই ডু ডাইভিং বা স্কুবা ডাইভিং, ডাইভিং বা স্কুবা ডাইভিং। তাহলে এটা এক ধরনের খেলাধুলার মধ্যেই পড়ে, অনেকের এই ধরনের নেশা থাকে। তাহলে আমরা যেটা বুঝতে পারছি যে প্লের সাথে প্লে কি হচ্ছে? প্লে ফুটবল, প্লে ক্রিকেট, এরকম হতে পারে, বা স্কেটিং, বা আমি যদি বলি ডাইভিং বা স্কুবা ডাইভিং বা জাম্পিং, বানজি জাম্পিং, এই ধরনের যে শব্দগুলো আছে সেগুলোর সাথে যায় ডু, ডু জাম্পিং, ডু বানজি জাম্পিং, আর ডু স্কেটিং, আর স্কেট বোর্ডিং হতে পারে। সো অনেক কিছু হতে, স্কিং হতে পারে, স্কিং খেলা যেটা হয় যে ইয়ের উপর, বরফের স্নোতে যেটা খেলা হয় সেটাকে আপনি বলতে পারেন স্কিং, SKING, স্কিং। সো এইভাবে আপনি ভোকাবুলারিগুলা ইউটিলাইজ করেন। ওকে, সো নেক্সট, তাহলে আমরা যেটা শিখলাম যে স্পোর্টস এর ক্ষেত্রে আমরা ভার্ব হিসেবে নিতে পারি ডু এবং প্লে, অ্যান্ড প্র্যাকটিস ভার্বটা সব
ধরনের খেলাধুলার সাথে যায়, যেমন প্র্যাকটিস স্কেটিং, প্র্যাকটিস ডাইভিং, প্র্যাকটিস ফুটবল, প্র্যাকটিস ক্রিকেট, হোয়াট এভার ইট মে বি। সো আপনি যে কোনো ক্ষেত্রে প্র্যাকটিস বলতে পারেন, এটা অনুশীলন অর্থে আপনি বলতে পারেন। সো প্র্যাকটিসের ক্ষেত্রে এটা নর্মাল। আচ্ছা, আমাদের যখন প্রথম কোয়েশ্চেনটা আছে যে ডু ইউ এনজয় প্লেইং অর ওয়াচিং স্পোর্টস, আপনি কি খেলাধুলা দেখতে না খেলতে পছন্দ করেন? খেলা খেলতে নাকি দেখতে পছন্দ করেন? একটা কোয়েশ্চেন। বা হোয়াটস ইউর ফেভারিট স্পোর্ট? দেখেন, আমরা বাই দিস টাইম স্পোর্টের কয়েকটা নামও জেনে গিয়েছি। এখন এই কথাগুলো যদি আমরা বলি যে এখন আমাদের কোয়েশ্চেন, সেকেন্ড কোয়েশ্চেনটা যখন আসবে, সেকেন্ড কোয়েশ্চেন আমার লাগবে হচ্ছে কি কি রকম খেলাধুলা আছে, এরকম একটা কোয়েশ্চেন উত্তর দেওয়ার জন্য আপনার যে জিনিসটা খুব বেশি দরকার সেটা হচ্ছে টাইপস অফ স্পোর্টস, এটা আপনি জানেন কিনা। ইউ আর গোয়িং টু টক অ্যাবাউট ইউর ফেভারিট স্পোর্ট, দ্যাটস ওকে, বাট এট দ্য সেম টাইম you will have to have something which actually stands out from others. ওকে, আপনি নর্মালি হয়তো সবাই বলবে ফুটবল, ক্রিকেট, এটা বললে সমস্যা নাই, বাট আপনি যদি একটু ডিফারেন্ট ভাবে আপনার পছন্দের স্পোর্টের কথা বলতে পারেন, দ্যাট উইল অ্যাড সাম ভ্যালু। ওকে, এবং আপনি ভালো স্কোর করতে পারবেন। এবার আমাকে একটু বলেন তো স্পোর্ট আসলে কি কি ধরনের হয়, বা যারা আমাকে দেখছেন তাদের সাথে কাছে আমার একটু রিকোয়েস্ট যে স্পোর্ট আসলে কি কি রকমের হয়ে থাকে সেটা একটু যদি আমাকে বলতেন যে what kinds of sports are there, what kinds of sports are there, do you have any idea যে স্পোর্টস কি কি রকমের হয়? স্পোর্টস কি কি রকমের হয় যারা দেখছেন তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করবো যে একটু বলেন তো যে কি কি ধরনের স্পোর্ট আমরা দেখতে পাই, কি কি ধরনের স্পোর্টস আমরা দেখতে পাই, স্পোর্টস টাইপ কি কি হয়? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া যে স্পোর্টস টাইপ কি কি হয়? আচ্ছা, যদি না থাকে, আমাদেরকে বেশ অনেকেই দেখছেন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, অ্যান্ড যারা দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট যে লজ্জা না পেয়ে একটু কমেন্ট করে ফেলেন, মানে দেখবেন কমেন্ট করে লজ্জাটা কেটে যাবে। ঠিক আছে, কমেন্টটা করে ফেলে লজ্জা কেটে যাবে। সো লজ্জা রেখে ক্লাস করার দরকার নাই। আর যেটা করবেন সেটা হচ্ছে ক্লাস করার সময় অবশ্যই নোট, খাতা কলম কাছে রাখবেন। এটা আপনি তো শিখতে এসেছেন, আপনার শেখার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। খাতা কলম থাকলে আপনি শিখতে পারবেন প্রপারলি। ওকে, আচ্ছা, এবার আমরা বলছিলাম যে স্পোর্টস কি কি রকম হয়। তার আগে আমি একটু জাস্ট যেটা কি করবো একটু ক্লিন করে নিব, এন্ড দেন আই উইল বি টকিং অ্যাবাউট হোয়াট কাইন্ডস অফ স্পোর্টস আর দেয়ার। দেখেন, স্পোর্টস আমরা বিভিন্ন রকমের বলতে পারি, যেমন ওয়াটার রিলেটেড স্পোর্টস আছে, ফিল্ড স্পোর্ট হয়। আচ্ছা দেখেন, আমরা খেলাধুলা কিন্তু মাঠেই করি, কিন্তু আমরা যখন স্পিকিং করছি, whenever we are talking about স্পোর্টস, আমরা কিন্তু কখনোই, আমি এখন পর্যন্ত এই যে 10 ইয়ার্স আমার হয়ে গেল আজ নিয়ে কাজ করার, বাই দিস টাইম কিন্তু আমি কাউকে দেখি নাই কেউ ফিল্ড স্পোর্ট কথাটা ব্যবহার করছে। সো ফিল্ড শব্দটা ব্যবহার করাটা খুব জরুরি, মানে এইভাবে সুন্দর করে বলা যায় ওয়াটার স্পোর্ট, ফিল্ড স্পোর্ট। আচ্ছা, এর বাইরে আপনি কি বলতে পারেন? আপনি বলতে পারেন ইনডোর স্পোর্ট বা আউটডোর স্পোর্ট, এগুলো আপনি বলতে পারেন। তাহলে এই যে শব্দগুলো, এগুলোর সাথে আপনি স্পোর্টস যোগ করে দেন, তাহলে এগুলা খেলার ধরন, এগুলা কি খেলার ধরন। তাহলে আপনি প্রথম কোশ্চেনটা আছে যে বা হোয়াট ইজ ইয়ার ফেভারিট স্পোর্ট, হোয়াট ইজ ইউর ফেভারিট স্পোর্ট, আপনার প্রিয় খেলা কি? তখন আপনি হয়তো বলতে পারেন যে অ্যামাং আ লট অফ স্পোর্টস আই এম কোয়াইট আ বিগ ফ্যান অফ ফিল্ড স্পোর্টস, বা আই এম কোয়াইট আ বিগ ফ্যান অফ ওয়াটার স্পোর্টস। অথবা আমি বলতে পারি যে আই এম ফন্ড অফ ইনডোর স্পোর্টস বা আই এম ফন্ড অফ আউটডোর স্পোর্টস। মানে আমি একটা সেন্টেন্স, আমি এই সেন্টেন্সটা জাস্ট এটার জন্য আমি বলতে পারছি। এখন আপনি হয়তো বলতেন যে আই লাইক ফুটবল, আই লাইক ক্রিকেট, এই কথাগুলাই বলতে পারতেন, বাট দিস ইজ সো সিম্পল, অ্যান্ড দিস অ্যাকচুয়ালি ডাজন্ট অ্যাড এনি ভ্যালু টু ইউর আনসার। মানে এরকম কথা যে কেউ বলবে, বাট ইউ হ্যাভ টু সে সামথিং দ্যাট স্পেশাল। ওকে, সো আপনি এইভাবে প্রথমে বলেন যে হোয়াটস ইউর ফেভারিট স্পোর্ট, তো আপনি স্পিকিং আই এম সো মাচ ইনটু ওয়াটার স্পোর্ট, স্পেশালি scuba diving because I find it challenging and it needs aerobic fitness, which is really something which I want to achieve। এরকম করে আপনি বলতে পারেন। সো আমি এখানে বেশ কয়েকটা কথা বলেছি, যে ওয়ার্ডগুলো বলেছি, সেই ওয়ার্ডগুলো হয়তো বা আপনাদের জন্য হয়তো একটু আনকমন মনে হতে পারে, বাট আই উইল বি ডিসকাসিং অল দিস
স্লোলি। ওকে, সো আমি এটা নিয়ে কথা বলবো। তাহলে আমার স্পোর্ট রিলেটেড কথাবার্তা কিছু কিছু হলো যে আমি ওয়াটার স্পোর্ট বলতে পারি, ফিল্ড স্পোর্ট বলতে পারি, ইনডোর স্পোর্ট বলতে পারি, আউটডোর স্পোর্ট বলতে পারি। দেখেন আপনার হয়তো পছন্দ হচ্ছে ফুটবল, তাহলে আপনি বলতে পারেন যে আই লাইক ফিল্ড স্পোর্টস, আই লাইক ফিল্ড স্পোর্টস স্পেশালি ফুটবল। অথবা আপনার হয়তো ওই ফুটবলই পছন্দ, তখন আপনি হয়তো বলতে পারেন যে আই লাইক আউটডোর স্পোর্টস স্পেশালি ফুটবল। সি, ফিল্ড স্পোর্টস আপনি সরাসরি কোন খেলা পছন্দ করেন সেটার নাম না বলে সেটাকে একটু সুন্দর করে বলা, ক্যাটাগরাইজ করে বলা, এইটা যদি আপনি করতে পারেন এটা আপনাকে আসলে অনেক বেশি হেল্প করবে স্পিকিং এ ভালো করার ক্ষেত্রে। ওকে, সো আমাদেরকে এই মুহূর্তে আর কে কে দেখছেন? ওকে, শাহানা ইয়াসমিন সুমি ম্যাম বলেছেন ইনডোর আউটডোর স্পোর্টস আর ইনডোর আউটডোর স্পোর্টস হয়। ইয়েস, obviously, thank you ma'am, এটা অবশ্যই হয়, and thanks for letting me know through your comment. Okay, and হাজির আক্তার ম্যাম বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন আপনারা? আচ্ছা, আমি আমি যে সেন্টেন্সগুলো বললাম একটু সেন্টেন্সগুলো একটু লিখতে পারবেন? কমেন্ট একটু লেখেন তো যে আমি যে সেন্টেন্সগুলো বললাম যে আই লাইক বা আই এম ফন্ড অফ ফিল্ড স্পোর্টস, আই এম ফন্ড অফ ওয়াটার স্পোর্টস, আই এম ফন্ড অফ ইনডোর স্পোর্টস, আই এম ফন্ড অফ আউটডোর স্পোর্টস, এগুলো একটু লিখে রাখেন, অ্যান্ড দিস উইল হেল্প ইউ অ্যাকচুয়ালি। আপনি যা লিখবেন মানে লাইফ চলাকালীন যা লিখবেন সেটা আপনাকে হেল্প করবে পরবর্তী সময়ের জন্য, এটা আপনার জন্য অবশ্যই হেল্পফুল হবে। ওকে, সো দ্য থিং ইজ আমরা তো এগুলো নর্মালি এই কথাগুলো অনেকেই আমরা জানি যে আমাকে কি বলতে হবে, ওয়াটার স্পোর্ট, ফিল্ড স্পোর্ট, ইনডোর স্পোর্ট বা আউটডোর স্পোর্টস। এর বাইরে কি আর কোনো স্পোর্ট আছে বা আমরা কি আসলে বলতে পারি? অবশ্যই তো আছে। যেমন ধরেন ভালো স্পিকার যিনি, তিনি কিন্তু শুধুমাত্র এই ধরনের কথা বলবে না, সে আরো একটু ক্যাটেগরাইজ করে they will narrow it down and they will come up with something special that sounds special, sounds unusual, এরকম কোনো কিছু একটা বলবে। বাট আমরা তো নর্মালি এরকম কথা বলতে পারি না। সো আমরা যত বলতে পারি তার জন্যই তো এই লাইভ সেশন। এবার দেখেন স্পোর্টস টাইপ আমরা একটা বললাম, এই চারটা বললাম, এর বাইরে আপনি আরো কিছু স্পোর্টের কথা এই মুহূর্তে শুনতে পাবেন। আধুনিক বিশ্বে আরো অনেকগুলো স্পোর্টের খুব প্রচলন, সেটা হচ্ছে একটাকে আপনি বলতে পারেন এক্সট্রিম স্পোর্টস। কি বলবেন? এক্সট্রিম স্পোর্টস একটা টাইপ, এক্সট্রিম স্পোর্টস। নাও দ্য কোয়েশ্চেন ইজ হোয়াট আর এক্সট্রিম স্পোর্টস? এক্সট্রিম স্পোর্টস আসলে কাকে বলে? কোন খেলাধুলাকে আমরা এক্সট্রিম স্পোর্টস বলতে পারি? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া যে কোন খেলাধুলাকে এক্সট্রিম স্পোর্টস বলে? আচ্ছা, তার আগে আমি একটু বলি যে এক্সট্রিম স্পোর্টস হচ্ছে এমন কোনো খেলাধুলা যেগুলো খুবই ভয়ঙ্কর, যার মধ্যে প্রচুর রিস্ক থাকে, রিস্কি খেলাধুলা, এগুলোকে আমরা এক্সট্রিম স্পোর্ট বলি। এখন আপনারা একটু আমাকে বলেন যে এক্সট্রিম স্পোর্ট কোনোটার নাম কি আপনারা জানেন যে এইটাকে আমরা এক্সট্রিম স্পোর্ট বলতে পারি? এরকম কোনো কিছু কি আপনারা জানেন যে এটার নাম হচ্ছে এক্সট্রিম স্পোর্ট? এরকম কোনো কিছু কি আমি জানি যে এটাকে আমরা এক্সট্রিম স্পোর্ট বলবো? আচ্ছা, যদি জানি দ্যাটস ফাইন, যদি না জানি সেটাও ফাইন, বিকজ আমরা এখন বাকিটা জানবো, নো প্রবলেম। এখন দেখেন এক্সট্রিম স্পোর্ট ব্যাপারগুলো হচ্ছে যেটা আমি বললাম যে দ্য স্পোর্টস দ্যাট আর বেসিকলি ডেঞ্জারাস ওর রিস্কি। এইরকম খেলাধুলাকে আমরা দেখেন বলতে পারি বানজি জাম্পিং। আপনারা মনে হয় নাম শুনেছেন বানজি জাম্পিং, BUNGEE, বানজি জাম্পিং। এখন বানজি জাম্পিং ব্যাপারটা কি আপনি নাও জানতে পারেন, আপনার এত কিছু জানার দরকার নাই, আপনি এটা ধরনের খেলা, এটা সম্পর্কে জেনে রাখেন। বাট বানজি জাম্পিং কি? ওই যে আমার কাছে যেটা মনে হয় যে ইয়ে থেকে, বিমান থেকে হাত পা বেঁধে যে ফেলে দেয়, ওইটাকে বলা হয় হচ্ছে বানজি জাম্পিং। সো আপনি বলতে পারেন যে হোয়াট ইজ ইউর ফেভারিট স্পোর্ট? তাহলে আপনি বলতে পারেন যে ওয়েল দেয়ার আর an area of sports that is popular in our country, but recently I have got some interest in bungee jumping, and as far as I'm concerned, it is my favorite sport. আপনি এটা বলতে পারেন যে বানজি জাম্পিং নিয়ে আপনি কথা বলেন। দেখেন এই যে আনসারটা আমরা দিচ্ছিলাম 2 নম্বরের আনসার, সেটার কতগুলো ভেরিয়েশন হয়ে গেল। আমরা প্রথমে একটা শুরু করলাম, তারপরে এইটা নিয়ে কথা বললাম, দেন এই কথাটা চলে আসলো বানজি জাম্পিং। বাট আপনি বলতে পারতেন যে এক্সট্রিম স্পোর্টস লাইক বানজি জাম্পিং, এই কথাটা বলে ফেলা বানজি জাম্পিং। সো বানজি জাম্পিং আমরা কি বলছি? এটাকে এক্সট্রিম স্পোর্টস বলছি। আচ্ছা, আর কোনো কিছু এই মুহূর্তে কি আপনাদের মনে পড়ছে যে হুইচ ক্যান বি কল্ড বা মানে এক্সট্রিম স্পোর্টস? যেমন ধরেন স্কাই ডাইভিং,
বেসিক্যালি এইটাই তো মনে হয় ওইটা। ওকে, হোয়াট এভার, স্কাই ডাইভিং। আমি ডেফিনেশন বলতে পারছি না, বাট স্কাই ডাইভিং মানে এটা অনেক দূর থেকে, অনেক উপর থেকে যে পায়ে দড়ি বেঁধে পড়ে যাওয়ার যে ব্যাপারটা, এইগুলোকে আমরা বলতে পারি। সো এগুলাকে আমরা বলছি এক্সট্রিম স্পোর্টস। তাহলে আপনি বলতে পারেন যে ইন টুডেজ ওয়ার্ল্ড এক্সট্রিম স্পোর্টস আর গেটিং পপুলারিটি ডে বাই ডে, অ্যান্ড অ্যাজ আ পারসন আই লাইক ইট ভেরি মাচ, বা আই হ্যাভ আ সফট স্পট ফর দিস, স্পেশালি বাঞ্জি জাম্পিং অ্যাজ ওয়েল অ্যাজ স্কাই ডাইভিং। সো এইরকম আনসারও যদি আপনি করতে পারেন, দিস ইজ গোয়িং টু বি আ ব্যান্ড 7 or a bit more than this maybe, বাট বলা তো লাগবে। তাহলে আমরা যেটা শিখলাম এক্সট্রিম স্পোর্টস, আমরা ওয়াটার স্পোর্ট, আউটডোর স্পোর্ট, ফিল্ড স্পোর্ট, ইনডোর, এগুলো বলার পরে আরেকটাতে আসলাম হচ্ছে এক্সট্রিম স্পোর্টস। এবার এক্সট্রিম স্পোর্টস তো আমি বলে ফেললাম, ইজ দ্যাট আনাদার কাইন্ড অফ স্পোর্টস দ্যাট ক্যান বি মেনশনড? কখনো কি ভেবেছেন যে এর বাইরে আর কোনো স্পোর্টসের কথা আমি বলতে পারি কিনা? এক্সট্রিম স্পোর্টস তো আমি বললাম। আচ্ছা, এক্সট্রিম স্পোর্টসের বাইরে গিয়ে আমরা আরেকটা কাছাকাছি স্পোর্টের কথা বলতে পারি, which is called ব্লাড স্পোর্টস। ব্লাড স্পোর্টস। এখন কথা হচ্ছে হোয়াট ইজ ব্লাড স্পোর্ট? এই যে রক্তের খেলা, মানে ব্যাপারটা হচ্ছে কি, খাঁটি বাংলায় বাংলা সিনেমার নাম হলে হয়তো বা রক্তের খেলা টাইপের কিছু একটা, তাহলে আপনি এটা বলতে পারেন। আচ্ছা, এক্সট্রিম স্পোর্ট আমাদের শাহানা সুমি ম্যাম লিখেছেন যে রেসলিং হয় কিনা। রেসলিংকে কি আমরা এক্সট্রিম স্পোর্ট বলতে পারি? না, রেসলিং কিন্তু এক্সট্রিম স্পোর্ট না, ইন আ সেন্স যে রেসলিং আমরা যেভাবে দেখি অন দ্য টেলিভিশন স্ক্রিন, সেটা আসলে এতটা ভয়ানক না। রেসলিং মোটামুটি এটা এক ধরনের অভিনয়, এটা সিনেমা যেভাবে হয় আগে থেকে শুট করার ব্যাপার থাকে, বিভিন্ন ডিরেকশনের ব্যাপার থাকে, এটা এভাবে হয়। সো এটাকে আমরা বলতে পারি না, এটাকে আমরা অন্য একটা স্পোর্ট বলতে পারি, সেটাও আমরা আসবো যে এটা আসলে বেসিকলি কোন ধরনের স্পোর্ট। সো রেসলিংকে আমরা না বলি স্কাই ড্রাইভিং। আচ্ছা, ইফ লিওন লিখেছে যে স্কাই ড্রাইভিং, না স্কাই ড্রাইভিং না, ইট শুড বি স্কাই ডাইভিং। স্কাই ডাইভিং আমি একটু লিখে দেই, SKY, স্কাই ডাইভিং, DIVING, স্কাই ডাইভিং। ওকে, স্কাই ডাইভিং, গুড, ভেরি গুড। এই যে এইভাবে কানেক্টেড থাকাটা খুব জরুরি। সো যারা যারা কানেক্টেড আছেন তাদেরকে ধন্যবাদ। আচ্ছা, ব্লাড স্পোর্ট, নাও ইট কামস টু ব্লাড স্পোর্ট। এবার বলেন তো ব্লাড স্পোর্ট আসলে কি? ব্লাড স্পোর্ট নিয়ে কোনো ধারণা আছে আপনাদের? ব্লাড স্পোর্ট, আচ্ছা, ব্লাড স্পোর্ট, বাঞ্জি জাম্পিং, মাউন্টেন বাইকিং, স্ট্রিট গেং, হ্যাঁ রিমন, এগুলো ঠিকঠাক হয়েছে, সবগুলোই ঠিক হয়েছে। ওকে, বাঞ্জি জাম্পিং, রাফটিং বলা যেতে পারে। ওকে, নো প্রবলেম। আমরা একটু দেখি বাকিগুলা কি অবস্থা। এখন ব্লাড স্পোর্ট নিয়ে আসি। ব্লাড স্পোর্ট ব্যাপারটা আমরা এইভাবে চিন্তা করতে পারি যে দেখেন, এমন ধরনের খেলাধুলা যেই খেলাধুলাতে দেখা যাচ্ছে যে অন্য পক্ষ বা একটা পার্টিকুলার গ্রুপ ক্ষতিগ্রস্ত হচ্ছে, রিস্ক, তার লাইফ রিস্ক আছে, সে রক্তাক্ত হয়ে যাচ্ছে, কিন্তু আমি সেই খেলাটা দেখে মজা পাচ্ছি, এই খেলাটা দেখে আমি মজা পাচ্ছি। এইটাকে আমি কি বলতে পারি? বুল ফাইটিং। মেবি বুল ফাইটিং একটা ব্লাড স্পোর্ট হইতে পারে। বুল ফাইটিং, বুল ফাইটিং এ দেখেন যে বুলের যে ইয়েটা হয়, ওখানে এরা মারামারি করে মারা টারা যায়, এরকম ঘটনা ঘটে। সো এটাকে আপনি বলতে পারেন যেখানে মানে বেসিকলি ব্লাড স্পোর্ট হচ্ছে যে এমন একটা খেলা যেই খেলাতে অ্যানিমেলদেরকে কি করা হয়? আঘাত করা হয়, অথবা তাদেরকে খুন করা হয়, হত্যা করা হয়, অ্যানিমেল হত্যা করা হয় যে খেলাধুলায়, সেগুলোকে আমরা বলি ব্লাড স্পোর্ট, বেসিকলি ব্লাড স্পোর্ট। তাহলে আমরা এটাকে আমরা বলতে পারি বুল ফাইটিং। বুল ফাইটিং, বুল ফাইটিং আপনি বলতে পারেন। বুল ফাইটিংটাকে আমরা বলতে পারি হচ্ছে ব্লাড স্পোর্ট। ব্লাড স্পোর্ট। এবার আরো কোনো যেখানে অ্যানিমেলের ব্যাপারটাই থাকে, আরো আপনারা এরকম ভেবে নিতে পারেন, একটু দেখে নিতে পারেন যে what are some blood sports, আপনার গুগল করলে পেয়ে যাবেন। বাট আমি টাইপগুলো বলার চেষ্টা করছি যে এক্সট্রিম স্পোর্ট, দেন আসলো ব্লাড স্পোর্ট। এখন ব্লাড স্পোর্ট দিয়ে একটা সেন্টেন্স তৈরি করেন। আপনি বলতে পারেন যে I would rather hate all kinds of blood sports. ব্লাড স্পোর্টস মানে আমি বরং সকল ব্লাড স্পোর্টকে কি করব, মানে অপছন্দ করি, এরকম কথা বলার ক্ষেত্রে আমরা এই ধরনের সেন্টেন্স তৈরি ব্যবহার করতে পারি যে I would rather hate all kinds of blood sports, মানে আমি বরং আমার মানে ব্লাড স্পোর্ট আমার পছন্দ না, এরকম কথা আমি যখন বলতে যাচ্ছি। সো I can say like this.
ওকে, ওকে। এখন সো ব্লাড স্পোর্টটা গেল। আচ্ছা, এইবার আমাদের আরেকটা ব্যাপার আসলো যে আর কি কোনো রকম স্পোর্ট আমরা দেখতে পাই যে আহ, মানে এখন দেখেন আমি যেই টোনে কথা বলছি বা আমি যে দিকে যাচ্ছি, সেই দিক থেকে আপনি আরো কোনো স্পোর্টের টাইপ পান? আমরা বলেছি এক্সট্রিম স্পোর্টস, ব্লাড স্পোর্টস, আর কোনো স্পোর্টস কি আছে? আর কোনো স্পোর্টস কি আপনি পাচ্ছেন? মানে এই মুহূর্তে আপনার মাথায় আসছে যে আরো কোনো স্পোর্টস টাইপ আছে? প্যারাগ্লাইডিং, ইফ দেখা লিওন লিখেছে প্যারাগ্লাইডিং, হ্যাঁ প্যারাগ্লাইডিং হতে পারে। এটা হচ্ছে আমাদের ওই যে এক্সট্রিম স্পোর্টস এর ক্ষেত্রে আমরা প্যারাগ্লাইডিং বলতে পারি। থ্যাংক ইউ লিওন। প্যারাগ্লাইডিং, আচ্ছা, প্যারাগ্লাইডিংটা আমাদের একটা এক্সট্রিম স্পোর্টের এক্সাম্পল। অ্যান্ড ব্লাড স্পোর্টস এর ক্ষেত্রে আমরা বুল ফাইটিং বললাম। আচ্ছা, নাও আমি আরো কিছু স্পোর্টস নিয়ে কথা বলতে চাই। তাহলে আমরা গেলাম এক্সট্রিম স্পোর্টস, ব্লাড স্পোর্ট। একটা হতে পারে এরকম যে কম্পিটিটিভ স্পোর্টস, কম্পিটিটিভ কম্পিটিটিভ স্পোর্টস, কম্পিটিটিভ স্পোর্টস এই কথাটাও কিন্তু আপনারা বলতে পারেন, কম্পিটিটিভ স্পোর্টস। আমি বলবো যে আই লাভ কম্পিটিটিভ স্পোর্টস, আই লাভ কম্পিটিটিভ স্পোর্টস, মানে আমার একটু এই যে প্রতিযোগিতামূলক খেলাধুলা খুব ভালো লাগে। এখন কম্পিটিটিভ স্পোর্টসের আক্ষরিক বাংলা অনুবাদ যদি আমি করি তাহলে এটাকে বলবো কম্পিটিটিভ স্পোর্টস। কিন্তু এইটাকে আরেকটু ডিফারেন্ট ভাবে কি বলা যায়, যেই সকল খেলাধুলার মধ্যে, যেই সকল খেলাধুলার মধ্যে প্রচুর কম্পিটিশন থাকে, প্রচুর কম্পিটিশন থাকে এবং জেতার একটা ব্যাপার থাকে। খেলাধুলা মানেই তো জেতার ব্যাপার, বাট চ্যাম্পিয়নশিপ টাইপের। যে আপনি যদি বলেন যে ক্রিকেট, ক্রিকেট একটা কম্পিটিটিভ স্পোর্ট, অথবা আপনি বলতে পারেন ক্রিকেট, ফুটবলকে একটা কম্পিটিটিভ স্পোর্ট বলতে পারেন। এখন দেখেন একটা আইডিয়া বলার জন্য আপনার কাছে কত রকমের অপশন আছে। আপনি যখন বলছেন যে আপনাকে আমরা জিজ্ঞেস করলাম, বা একটা নর্মাল একটা র্যান্ডম স্টুডেন্টকে আমি জিজ্ঞেস করলাম হোয়াটস ইউর ফেভারিট স্পোর্ট, সে উত্তর দিল আই লাইক ফুটবল অর আই লাইক ক্রিকেট, এইটুকু বলে ফেললো। বাট এখন দেখেন আপনার মধ্যে কতগুলো অপশন তৈরি হলো। আপনি কি বলতে পারেন যে আই লাইক outdoor sports, especially cricket. I like outdoor sports, especially football. I like competitive sports, especially cricket. I like competitive sports, especially football. I like field sports, especially cricket. I like field sport, especially football. So you have a range of options and you have to pick your best one and just deliver that one. আমাদের যে জিনিসটা হয় নর্মালি আমরা যখন কথা বলতে যাচ্ছি বা আমাদের আজ প্রিপারেশন নিচ্ছে যারা, আমার এই যে লাইভগুলো করার ফলে অনেকের সাথেই আমার কথা হচ্ছে, বেসিক্যালি ফোন করছে, অনেকেই টেক্সট করছে পার্সোনালি। তাদের যে প্রবলেম, তারা বলছে যে স্যার লাইভগুলো খুব উপকৃত হচ্ছি, বাট যেই জায়গাটা তাদের প্রবলেমের জায়গাটা থাকে যে স্যার আমরা তো আগে জানতাম না আসলে কিভাবে কথাটা বলতে হয়, বা একটা টপিককে আমি কিভাবে ভাঙবো, কোন কোন পার্সপেক্টিভ থেকে এটাকে দেখা যায় সেটা আমি জানতাম না। বাট এই লাইভগুলো দেখার পর অনেকের ক্ষেত্রে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। As it is getting clearer day by day, you are going to do much better in your speaking test, and it's a must, এটা হবেই। জাস্ট লাইভগুলো দেখেন, আমরা আজকে 11 নম্বর এপিসোড করছি, এর আগে আরো 10টা হয়েছে, অ্যান্ড ভেরি সুন আমরা যেটা করব, আমাদের প্রথম যে 10টা লাইভ সেশন হয়েছে সেই 10টা লাইভ সেশনে একটা স্পেশাল লাইভ সেশন করব, অ্যান্ড সেখানে আমরা দেখাবো যে কিভাবে ভোকাবুলারিগুলো ব্যবহার করে একটা ভালো আনসার প্রডিউস করা যায়। ওকে, সো আমরা একটু দেখি কম্পিটিটিভ স্পোর্টস। তাহলে কম্পিটিটিভ স্পোর্টস নিয়ে আমি কি বলতে পারি, একটা এক্সাম্পল দিতে পারেন যে ক্রিকেট ক্রিকেট is a real competitive sport. Competitive is a, তাহলে ক্রিকেট is a real competitive sport. অথবা আপনি বলতে পারেন যে I find competitive sport such as cricket excellent, বা আমার কাছে খুব ভালো লাগে, বা or should I say exciting. তাহলে I find কম্পিটিটিভ স্পোর্টস সাচ অ্যাজ ক্রিকেট এক্সাইটিং, মানে আমার কাছে কম্পিটিটিভ স্পোর্ট যেমন ক্রিকেটকে অনেক বেশি উত্তেজনাপূর্ণ মনে হয়, মানে অনেক বেশি ভালো মনে হয়। আপনি এভাবে কথাটা বলতে পারছেন। সো ইউ হ্যাভ টু কাম আপ উইথ ইউর আইডিয়াস অ্যান্ড ইউ হ্যাভ টু ট্রাই সামথিং নিউ। এই জিনিসটা খুব জরুরি যে আপনি চেষ্টা করছেন কিনা। আমাদের বেশিরভাগ স্টুডেন্টের প্রবলেম হচ্ছে আমরা চেষ্টা করি না, আমরা মনে করি আমরা পারবো না এবং আমার দ্বারা হবে না, বাট দিস ইজ নট দ্য ফ্যাক্ট।
দিস ইজ নট দ্য ফ্যাক্ট অ্যাট অল। আপনার পক্ষেও সম্ভব। আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্র্যাকটিস। নতুন কিছু শেখেন, সেটা আপনার আনসারে ইনক্লুড করেন, অ্যান্ড দেন সেটা মানুষের সামনে বলার চেষ্টা করেন। ওকে, সো আমরা একটু দেখি আর বাকি কেউ আছে কিনা। ওকে, বাকি যারা দেখছেন তাদেরকে একটু বলবো যে একটু কমেন্ট করে জানান যে do you find it effective or engaging or worth watching so far? একটু জানাবেন প্লিজ। ওকে, সো আমরা স্পোর্ট নিয়ে কথা বলছিলাম, তাহলে আমরা বললাম কম্পিটিটিভ স্পোর্ট নিয়ে কথা। এর বাইরে কি কোনো স্পোর্টস আছে? আমরা স্পোর্টের টাইপটা নিয়ে দ্রুতই কথা শেষ করে ফেলবো, যে আমরা আই থিঙ্ক উই আর ডান উইথ দিস। আমরা একটু জাস্ট ফাইনালি আরেকটা স্পোর্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কন্ট্যাক্ট স্পোর্ট। কন্ট্যাক্ট স্পোর্টস, স্পোর্টসের টাইপ নিয়ে আজকের পর কোনো সমস্যা থাকার কথা না। কন্ট্যাক্ট স্পোর্টস, কন্ট্যাক্ট স্পোর্টস মানে হচ্ছে এটা শুনেই মনে হচ্ছে কন্ট্যাক্ট মানে হচ্ছে চুক্তিবদ্ধ হওয়ার ব্যাপারটা, বাট এই ধরনের স্পোর্ট কোনটা, মানে যেই ধরনের স্পোর্টেও এটাও প্রচন্ড রিস্কি স্পোর্ট যেখানে ইনজুরির সম্ভাবনা থাকে। কন্ট্যাক্ট স্পোর্ট হচ্ছে প্রচন্ড রিস্কি। ইট মাইট বি বিটুইন, ইট শুড বি বিটুইন পিপল, মানে মানুষের মধ্যে এটা হয়, নর্মালি মানুষই করে। কন্ট্যাক্ট স্পোর্টগুলো হয়ে থাকে মানুষের মধ্যে। যেমন এক্সট্রিম স্পোর্টসের ক্ষেত্রে আমরা, বা ব্লাড স্পোর্ট যেমন বলেছিলাম অ্যানিমেলকে হার্ট করার ব্যাপার, এক্সট্রিম স্পোর্ট হচ্ছে মানুষ যে খেলাধুলা করে যেগুলোর মধ্যে জীবনের রিস্ক থাকে। কন্ট্যাক্ট স্পোর্ট ইজ সামথিং লাইক দ্যাট, যেখানে রিস্ক আছে। কিসের রিস্ক আছে? ইনজুরির রিস্ক আছে, ইনজুরি রিস্ক আছে। এবং এই ধরনের খেলাধুলাতে কি হয়, এক ধরনের কন্ট্যাক্ট হয় যে আপনি যদি এই খেলাতে কোনো কিছু হয়ে যায় আপনার, এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়, এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। এখন এই রকম খেলার কোনো নাম জানেন যে হোয়াট ইজ কন্ট্যাক্ট স্পোর্ট? কন্ট্যাক্ট স্পোর্ট সম্পর্কে কোনো আইডিয়া আছে আপনার? কন্ট্যাক্ট স্পোর্ট আমরা ইদানিং দেখি না, ফেসবুকে দেখি যে একজন বিশাল দেহী মানুষ সে কি করছে, আরেকজনকে থাপ্পড় মারছে। এই যে খেলাধুলাটা, এইটাকে আমরা বলি হচ্ছে কন্ট্যাক্ট স্পোর্ট। এটাকে আমরা কি বলবো? কন্ট্যাক্ট স্পোর্ট বলবো। তাহলে কন্ট্যাক্ট স্পোর্টকে আমরা যে চর মারার খেলা যেটা, এটাকে আমরা কন্ট্যাক্ট স্পোর্ট বলছি। এখন পয়েন্ট ইজ, এটাকে ইংলিশে আসলে কিভাবে বলে কন্ট্যাক্ট স্পোর্ট, মানে যে চর মারা খেলাটা? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া কন্ট্যাক্ট স্পোর্ট কি, এটা কি আসলে, বা এটাকে আমরা কিভাবে বলতে পারি? এটাকে ধরেন স্ল্যাপিং, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে স্ল্যাপ ফাইটিং। SLAP, স্ল্যাপ ফাইটিং। স্ল্যাপ ফাইটিং, স্ল্যাপ ফাইটিং হচ্ছে একটা কন্ট্যাক্ট স্পোর্টের এক্সাম্পল। স্ল্যাপ ফাইটিং, ওকে, স্ল্যাপ ফাইটিং আপনি বলতে পারেন কন্ট্যাক্ট স্পোর্ট, স্ল্যাপ ফাইটিং। ওকে, বক্সিং, বক্সিং বলেছে এক্স্যাক্টলি, দিলার হোসেন বলেছেন বক্সিং। থ্যাংক ইউ, আমার এই এটা মাথায় আসছিল না, বক্সিং, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমি স্ল্যাপ ফাইটিং বলতে পারি। দেখেন খেলার নামও আমরা জেনে আছি, স্ল্যাপ ফাইটিং, বক্সিং। স্ল্যাপ ফাইটিং, বক্সিং। এই যে বক্সিং খেলায় দেখবেন খেলে টেলে মানুষের ইয়ে হয়ে যায়, মুখ টুক একদম ভোতা হয়ে যায়। স্ল্যাপ ফাইটিং এ কি হয়, এমন একটা থাপ্পড় মানে অনেকে পড়ে টরে যায়, অনেকে অসুস্থ হয়ে যায়, এবং মারা যাওয়ার ঘটনাও মোস্ট প্রবলি আছে। ইফ আই এম নট মিস্টেকেন, কেউ কেউ মারাও গিয়েছে এই খেলাধুলায়। তাহলে আমরা কন্ট্যাক্ট স্পোর্টস বলতে বোঝাচ্ছি স্ল্যাপ ফাইটিং, বক্সিং। তাহলে দেখেন বাই দিস টাইম আমি যেটা করলাম, আপনাদের সাথে খেলাধুলার টাইপগুলো নিয়ে কথা বলে ফেললাম। আরেকটা ব্যাপার নিয়ে কথা বললাম, সেটা কি যে খেলাধুলা কি, খেলাধুলার সাথে ভার্বগুলা কি কি জড়িত। আচ্ছা, এবার আমাদের 2 নাম্বার এবং 3 নাম্বার কোয়েশ্চেন যদি আমরা ট্রাই করি যে হোয়াটস ইউর ফেভারিট স্পোর্ট, হোয়াটস ইউর ফেভারিট স্পোর্ট, তাহলে আপনি কি বলতে পারেন যে well, honestly speaking, I'm so much into sports, be it field sport, contact sport, or extreme sports. But nowadays, I have been liking contact sports a lot, especially slap fighting. যদি আমি লাইকিং কথাটা বলছি, it's not that much appropriate, but you can also, মানে এই মুহূর্তে আমার ভালো লাগছে, যেহেতু আমি বলছি এই ক্ষেত্রে আপনি বলতে পারেন এই মুহূর্তে ভালো লাগছে। তাহলে আমার আনসারটা আপনারা বুঝতে পেরেছেন। বা পরের কোয়েশ্চেনটা দেখেন যে আর দেয়ার এনি স্পোর্টস ইউ উড লাইক টু ট্রাই ইন দ্য ফিউচার, আর দেয়ার এনি স্পোর্টস ইউ উড লাইক টু ট্রাই ইন দ্য ফিউচার। আপনি বলতে পারেন well, this is not something that I have thought before, but all things considered, in the future I will definitely try bungee jumping because I find it exciting and what should I say,
I find it exciting and it's a bit dangerous, but it's thrilling as well. So definitely in the future, if I had any chance, I would definitely go for বাঞ্জি জাম্পিং। সো এভাবে আপনি আনসার করতে পারেন। দেখেন আমরা যতটুকু আলোচনা করেছি সেটুকুর উপর বেস করে আমরা 2 এবং 3 এর আনসারটা করে ফেলতে পারি। তারপরে কোশ্চেনটা কি ছিল যে ডু ইউ থিংক প্লেইং স্পোর্টস ইজ ইম্পর্টেন্ট ফর চিলড্রেন? এই ক্ষেত্রে আমাদের আরো কিছু আলোচনা আসতে হবে। প্রথম কোশ্চেনটা ছিল কি ডু ইউ এনজয় প্লেইং অর ওয়াচিং স্পোর্টস? এটা একটু কম্প্যারিজনের ব্যাপার আছে, এটা নিয়ে আমরা পরে কথা বলবো, নো প্রবলেম উইথ দিস। সো বাই দিস টাইম আমাদের যে আলোচনাটা হয়ে গেল সেটা হচ্ছে স্পোর্টস টাইপ। এখন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আপনি যখন খেলাধুলা করছেন, খেলাধুলা করার জন্য আপনার কি দরকার? আমাদের দরকার হচ্ছে নর্মালি খেলাধুলা যখন আমরা করছি আমাদের কি প্রয়োজন পড়ে? আমি একটু ক্লিন করে নিচ্ছি। আচ্ছা, খেলাধুলার ক্ষেত্রে আমরা নর্মালি যে কথাটা বলি যে আপনি যদি খেলাধুলা করতে চান আপনার লাগবে হচ্ছে ফিটনেস, বা আমরা ফিট থাকার জন্য খেলাধুলা করি, সেটাও একটা ব্যাপার। এবার ফিটনেস, খেলাধুলার সাথে ফিটনেস কথাটা জরুরি। আমি এবার ফিটনেস নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, ফিটনেস রিলেটেড কিছু ভোকাবুলারি। আচ্ছা, ফিটনেসের সাথে যদি আমি মানে ফিটনেসে যদি কথা বলি তাহলে আপনি আসলে কি ধরনের ভোকাবুলারি ব্যবহার করেন ফিটনেস রিলেটেড? দেখেন, ফিটনেসের সাথে যে জিনিসটা যায় আমার এই মুহূর্তে মনে পড়ছে যেটা, যে আপনি যেটা করেন, যে খেলাধুলা কেন করেন? খেলাধুলা করার পেছনে আমাদের উদ্দেশ্য থাকে সুস্থ থাকা। কি থাকা? সুস্থ থাকা। এখন যে আপনাকে যদি জিজ্ঞেস করে যে ওয়াই ডু ইউ প্লে স্পোর্টস, তাহলে আপনি বলতে পারেন যে for a couple of reasons I usually play sports. At the top of everything is the fact that I want to stay fit. আমি কি থাকতে চাই? ফিট থাকতে চাই। এবার সুস্থ থাকা, এইটার ইংলিশ আমরা তাহলে কি বলতে পারি? আমরা বলতে পারি হচ্ছে স্টে ইন শেপ। সুস্থ থাকার ক্ষেত্রে আমরা বলতে পারি স্টে ইন শেপ। আচ্ছা, এবার আমার যেটা কাজ, স্টে ইন শেপ এই কথা দিয়ে, এই সেন্টেন্সটা দিয়ে, বা গেট ইনটু শেপও বলতে পারেন। গেট ইনটু শেপ এটাও একটা ভালো এক্সপ্রেশন, গেট ইনটু শেপ। অথবা আপনি আরেকটা এক্সপ্রেশন এখানে ব্যবহার করতে পারেন, গেট ইনটু শেপ, স্টে ইন শেপ। আরেকটা বলতে পারেন যে হচ্ছে কিপ ফিট। দেখেন খুব ভালো ভালো ইডিওম্যাটিক আইটেম চলে আসলো, কিপ ফিট। তিনটা, স্টে সুস্থ থাকা, স্টে ইন শেপ, গেট ইনটু শেপ, কিপ ফিট। ওকে, সো এই তিনটা ভোকাবুলারি আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সুস্থ থাকা, দেখেন আপনার নর্মালি কথা বলতে গেলে আপনি এটা বলবেন যে হোয়াটস ইউর ফেভারিট স্পোর্ট। ধরো আপনি আপনার দ্বিতীয় নাম্বার কোয়েশ্চেনে যদি আসে হোয়াটস ইউর ফেভারিট স্পোর্ট, তাহলে আপনি বলবেন যে honestly speaking I find sports encouraging and exciting, so I love different kinds of sports such as extreme sports, field sports and the like, but among them field sports are so much close to my heart because it helps me stay in shape, অথবা it helps me get into shape, অথবা it helps me stay বা keep fit. সো দেখেন আমি কিন্তু এই ভোকাবুলারিটা ব্যবহার করে ফেলতে পারছি। সো আপনার যেটা কাজ, আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি ভোকাবুলারিগুলোকে ইউটিলাইজ করেন। আপনি যদি ভোকাবুলারিগুলোকে ইউটিলাইজ করতে পারেন, মানে সেন্টেন্স ইউটিলাইজ ইন আ সেন্স যে আপনি সেন্টেন্স প্রথমে যেগুলো আমরা শেয়ার করছি স্ক্রিনে সেগুলো আপনি বাংলা অর্থগুলো লিখে রাখেন, দেন আমি যে সেন্টেন্সগুলো দিচ্ছি সেই সেন্টেন্সগুলো একটু লিখে রাখেন, এবং লাইভ সেশন শেষ হওয়ার পর আপনি যেটা করবেন আমি সেন্টেন্স যেগুলো দিয়েছি তার বাইরে গিয়ে নিজে কিছু সেন্টেন্স তৈরি করার চেষ্টা করেন, এবং যে সেন্টেন্সটা আপনি তৈরি করেছেন সেই সেন্টেন্সটা আপনি এই কোয়েশ্চেনগুলোর সাথে প্র্যাকটিস করেন। আচ্ছা, আমার দেলোয়ার হোসেন লিখেছেন যে বক্সিং অলসো ওয়ান কাইন্ড অফ কন্ট্যাক্ট স্পোর্ট। ইয়েস, বক্সিং আপনি তো বলেছিলেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। তাহলে সুস্থ থাকার ক্ষেত্রে আমরা তিনটা ভোকাবুলারি পেয়ে গেলাম, একটা হচ্ছে স্টে ইন শেপ, গেট ইনটু শেপ অ্যান্ড কিপ ফিট। এবং এগুলা কিভাবে হয়? থ্রু প্লেইং স্পোর্টস। আবার কেউ বলেন না যে কি বলে কন্ট্যাক্ট স্পোর্ট করে আপনি স্টে ইন শেপ থাকেন, আপনার শেপ কিন্তু চেঞ্জ হয়ে যায় কন্ট্যাক্ট স্পোর্টে, সো এটা বলা যাবে না। ঠিক আছে, আপনি বলতে পারেন যে আউটডোর স্পোর্টস সাচ এস ক্রিকেট, ফুটবল বা কম্পিটিটিভ স্পোর্ট। আচ্ছা, স্পোর্টের ক্ষেত্রে আরেকটা ব্যাপার আছে, স্পেকটেটর স্পোর্টস।
এটা আমি এখন আর না বলি, এটা আলোচনা যেহেতু শেষ করে ফেলেছে, এটা এখন আমি বলছি না। তাহলে স্পেকটেটর স্পোর্টস আপনি বলতে পারেন, স্পেকটেটর স্পোর্টস। আচ্ছা, আমি দেখি একটু পেজে কেউ আমাদের সাথে আর যুক্ত হয়েছে কিনা। ফিটনেস স্ট্যামিনা, সুমি ম্যাম বলেছেন ফিটনেস স্ট্যামিনা। ওকে, থ্যাংক ইউ। নাও দ্য থিং ইজ, সুস্থ থাকার ব্যাপার চলে আসলো। সুস্থ থাকছেন আপনি, এবার সুস্থ থাকার জন্য আপনাকে কি করতে হয়? সুস্থ থাকার জন্য আপনার কি করতে হয় বলেন তো? আপনি যদি সুস্থ থাকতে চান, মানে ইফ ইউ ওয়ান্ট টু স্টে ইন শেপ অর ইফ ইউ ওয়ান্ট টু গেট ইন টু শেপ, দেন হোয়াট ইউ হ্যাভ গট টু ডু? কি করেন আপনারা? আপনারা নর্মালি, আচ্ছা এইটার বাইরে গিয়ে আমি একটা কথা আগে শেষ করে নেই, তাহলে আমার জন্য বলা সহজ হবে বা আপনাদের মনে রাখা সহজ হবে। এই যে ব্যাপারগুলো, সুস্থ থাকার ইংলিশ আমরা শিখলাম কিপ ফিট, স্টে ইন শেপ বা গেট ইন টু শেপ। আচ্ছা, এগুলো দিয়ে একটু সেন্টেন্স তৈরি করেন। প্রথমত হচ্ছে আপনি বলতে পারেন যে আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল টু গেট ইনটু শেপ। একটা সেন্টেন্স আমি তৈরি করে দেখালাম, বাকি সেন্টেন্সগুলো আপনারা তৈরি করে ফেলবেন। তাহলে আই প্লে ফুটবল টু গেট ইনটু শেপ, মানে সুস্থ থাকার জন্য আমি কি করি? ফুটবল খেলি। এবার দেখেন অনেকেই আছে যারা খেলাধুলার জন্য সুস্থ না, মানে অসুস্থ। আমরা এটা এই অসুস্থতা কি বলতে, মানসিক অসুস্থতা, ফিজিক্যালি যদি আপনি আনফিট হন, যেমন এগুলো ফিটনেসের ক্ষেত্রে। এবার আনফিট হলে কি হয়? আনফিটের ইংলিশ কি? আনফিটই তো ইংলিশ, আনফিটের আবার ইংলিশ কি? আচ্ছা, একটু বেটার ইংলিশের কথা বলছি আমি আসলে। আপনারা যারা আমার লাইভ দেখে হাসছেন তাদেরকে বলবো যে এটা হাসাহাসি করবেন না, আমি একটু বেটার ইংলিশের কথা বলছি। দেখেন, ফিটনেসের জন্য আমরা যে ভোকাবুলারিগুলো ব্যবহার করলাম দ্যাটস ফাইন। এবার আপনি যদি আনফিট, আপনি বলতে চান যে আপনি খেলাধুলার জন্য ফিট না, তখন আপনি বলবেন যে আউট আউট অফ আউট অফ কন্ডিশন, আউট অফ কন্ডিশন, আউট অফ কন্ডিশন, মানে বি আউট অফ কন্ডিশন এর আগে একটা বি ভার্ব আসে, তাহলে সেটাকে আপনি বলবেন যে এভাবে বলা যায় যে আই এম আউট অফ কন্ডিশন, আই এম আউট অফ কন্ডিশন টু প্লে ক্রিকেট, আই এম আউট অফ কন্ডিশন টু প্লে ক্রিকেট। আমি একটা সেন্টেন্স তৈরি করি, তাহলে আই অ্যাম আউট অফ কন্ডিশন, আই এম আউট অফ কন্ডিশন টু প্লে ক্রিকেট, মানে আমি ক্রিকেট খেলার জন্য শারীরিকভাবে সুস্থ না, আমি ক্রিকেট খেলার জন্য শারীরিকভাবে সুস্থ না, এই ধরনের কথা আমি বলতে চাচ্ছি। ওকে, আমি ক্রিকেট খেলার জন্য শারীরিকভাবে সুস্থ না। এই যে, তাহলে আমরা ফিটনেসের জন্য দেখলাম কি কি? স্টে ইন শেপ, গেট ইনটু শেপ, তারপরে শিখলাম হচ্ছে কিপ ফিট। আর অসুস্থ মানে শারীরিকভাবে অসুস্থ থাকা বা আনফিট হওয়া, তখন আপনি বলবেন আউট অফ কন্ডিশন, আউট অফ কন্ডিশন। সো আমি একটু চাই যে আপনারা এই আউট অফ কন্ডিশন দিয়ে একটা সেন্টেন্স তৈরি করেন, আউট অফ কন্ডিশন দিয়ে একটা সেন্টেন্স তৈরি করে ফেলেন। ওকে, আমি একটু দেখি যে এই মুহূর্তে আমাদের কেউ দেখছেন কিনা, মানে মাঝে মাঝেই দেখতে ইচ্ছা করে, কেউ দেখে কিনা। ওকে, থ্যাংক ইউ। যারা যারা দেখছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। ওকে, তাহলে আমরা সোফার ফিটনেস পর্যন্ত গেলাম। আমরা একটু দেখি যে আমাদের ইউটিউবে কেউ আছে কিনা, ইউটিউবটা একটু দেখে আসি। ইউটিউবে অনেকেই দেখছেন, থ্যাংক ইউ। সিফাত লিখেছে ইনডোর আউটডোর গেম ওয়ার্থ ওয়াচিং, ভেরি গুড, থ্যাংক ইউ স্যার। কন্টাক্ট স্পোর্টস, ইট শুড বি বিটুইন পিপল। কন্টাক্ট স্পোর্টস, এক্স্যাক্টলি, এটা মানুষের মধ্যে হয়ে থাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যারা আমাদের ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যদি পসিবল হয় একটু লাইভটা শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখতে পায়। ওকে, সো আমার কাছে মনে হয় যে আমরা পার্ট ওয়ানটা নিয়ে অনেকক্ষণ পার্ট ওয়ানে কিছু কোয়েশ্চেন নিয়েও কথা বললাম এবং কিছু ফিটনেস রিলেটেড কিছু ভোকাবুলারি বা কিছু ভোকাবুলারি শেয়ার করলাম ওভারঅল। এবার আমরা একটু পার্ট টুতে যাই, পার্ট টুতে গিয়ে কিছু পার্ট টুর আলোচনাটা করি, দেন আমরা বাকি অংশেতে আবার আসবো, ফিরবো।
আচ্ছা, দেখেন আমাদের স্পোর্ট নিয়ে যদি কোনো কোয়েশ্চেন হয়, পার্ট 2-তে কেমন কোয়েশ্চেন হতে পারে? আমি একটু পানি খাই। দেখেন পার্ট 2 এর কোয়েশ্চেনটা কি আছে? ডিসক্রাইব আ স্পোর্ট ইউ লাইক। ডিসক্রাইব আ স্পোর্ট ইউ লাইক মানে আপনি কি করেন, একটা স্পোর্ট যেটা আপনি পছন্দ করেন তার ব্যাখ্যা দেন। সো দিস ইজ আ কাইন্ড অফ কোয়েশ্চেন দ্যাট মে অ্যাপিয়ার ইন আ স্পিকিং পার্ট 2। এটা হতেই পারে। সো আপনি এরকম একটা কোয়েশ্চেনের প্রিপারেশন নিতে পারেন। সো আমার কোয়েশ্চেনগুলো কি কি আছে, যে ইউ শুড সে হোয়াট দ্য স্পোর্ট ইজ। ওই যে দেখেন হোয়াট দ্য স্পোর্ট ইজ, আমি এতক্ষণ ধরে যেগুলো নিয়ে কথা বললাম সেগুলো থেকে আপনি একটা ভোকাবুলারি এখানে সুন্দর করে ব্যবহার করতে পারবেন, এই ভোকাবুলারিগুলো ব্যবহার করতে পারেন। আপনি বলতে পারেন যে হোয়াট দ্য স্পোর্ট ইজ, তাহলে আপনি বলতে পারেন যে কন্ট্যাক্ট স্পোর্ট আপনার খুব পছন্দ, ওই যে থাপ্পড়টা যে মারে এটা দেখলে আমার খুব ভালো লাগে, কন্ট্যাক্ট স্পোর্টস আপনি বলতে পারেন। অথবা বলতে পারেন যে ফিল্ড স্পোর্টস, আপনার ফিল্ড স্পোর্টস পছন্দ, আপনি বলতে পারেন। হাউ ইউ ফার্স্ট লার্ন অ্যাবাউট ইট, তাহলে আপনি যদি কন্ট্যাক্ট স্পোর্টের কথা বলেন, যে আপনি হয়তো বলতে পারেন যে আপনি হয়তো ইউটিউবে দেখেছেন এটা, তাহলে আই ফার্স্ট কেম টু নো অ্যাবাউট দিস sport when I was surfing the internet and I watched it by chance on YouTube, on a YouTube channel, and it grabbed my attention and I watched it for a while. আপনি এরকম বলেন why you enjoy it, আপনি কেন এটা পছন্দ করেন। এবার পছন্দ করেন কেন, তার পক্ষে 2-3টা যুক্তি দেন, আমরা যুক্তিগুলো দেওয়ার ব্যাপারটাও একটু দেখবো। and explain how often do you play or watch it। এখন আপনি বলেন যে আপনি কি কন্টেস্ট স্পোর্ট কখনো খেলেছেন, আপনি দেখেন, তাহলে আপনি বলেন যে I'm afraid I haven't tried it still, but I sometimes or at times watch it on the YouTube channel and I do it more often and not, or many a time and oft. I watch it many a time and oft, and whenever I watch it, I find it exciting and I find it I think it's a rewarding experience for me, এরকম করে বলা যায়। বাট আমি একটু দেখি যে আপনারা এইবার যেটা করবে, এই কোয়েশ্চেনটা একটা স্ক্রিনশট নেন এন্ড পরবর্তীতে এটার একটা মাইন্ড ম্যাপিং আমরা করেছি আপনাদের জন্য, সেইটা একটু দেখেন। মাইন্ড ম্যাপিং এ একটু ডিফারেন্ট কথা বলা আছে যদিও, বাট ইউ ক্যান টক অ্যাবাউট দিস পার্টিকুলার mind map using this mind map as well. ওকে, এবার দেখেন আমাদের কোয়েশ্চেন প্রথমটা ছিল কি হোয়াট দ্য স্পোর্ট ইজ। আমরা বললাম কি এটা হচ্ছে বাস্কেটবল আর হচ্ছে ইনডোর গেম। তাহলে আপনি এটাকে বাস্কেটবল বলতে পারেন, স্পোর্ট গেম বলতে পারেন, ইনডোর গেম বলতে পারেন। এটাকে আর কি নামে ডাকা যায়, আমরা এতক্ষণ ধরে যা শিখলাম সেখান থেকে বলতে পারি ইটস আ কম্পিটিটিভ স্পোর্টস, ইটস আ কম্পিটিটিভ স্পোর্ট। বাস্কেটবলকে আমরা কম্পিটিটিভ স্পোর্টও বলতে পারি বা ইনডোর স্পোর্টও বলতে পারি। আচ্ছা, আর কি বলা যায়? স্পেকটেটর স্পোর্ট, মানে বাস্কেটবল খেলা কিন্তু দেখে মানুষ, তাহলে স্পেকটেটর স্পোর্ট বলা যেতে পারে। আচ্ছা, পরেরটা হচ্ছে যে হাউ ইউ ফার্স্ট লার্ন অ্যাবাউট ইট। তাহলে আমি একটা কথা বলেছি যে ডিউরিং মাই হাই স্কুল অ্যান্ড জয়েন দ্য স্কুল টিম। তার মানে আমি এটা প্রথমে জেনেছিলাম আমার হাই স্কুলে, এবং আমি কি ছিলাম, আমি টিমে ছিলাম বা আমি টিমটা জয়েন করেছিলাম। আচ্ছা, এরপর ওয়াই ইউ এনজয় ইট, ইট ইজ ফাস্ট প্যাকড, মানে এটা খুবই উত্তেজনাপূর্ণ। এই খেলাটা প্রচন্ড ফাস্ট পেসড, মানে হচ্ছে কি উত্তেজনা, ফাস্ট পেসড মানে উত্তেজনাপূর্ণ। বা আপনি বলতে পারেন যে এজ অফ দ্য সিট কথাটা বলা যায়, ইটস আ কাইন্ড অফ এজ অফ দ্য সিট স্পোর্ট। আমরা ওটা নিয়ে এখন কথা বলছি না যদিও। অ্যান্ড টিম ওয়ার্ক অ্যাজ স্ট্র্যাটেজি, আর একটা কারণ আমার এটা পছন্দ, ইট শোজ হাউ টু ওয়ার্ক এজ আ টিম অ্যান্ড হাউ টু কাম আপ উইথ স্ট্র্যাটেজিজ টু ওভারকাম এনি অবস্টেকল, এরকম কথা আমরা বলতে পারি। আচ্ছা, পরেরটা হচ্ছে হাউ অফেন ডু ইউ প্লে আর ওয়াচ ইট, আপনি কতদিন পর পর দেখেন। আপনি বলতে পারেন যে অন উইকেন্ডস আমি দেখি, বা উইকডেজও হতে পারে, উইথ ফ্রেন্ডস। সো এইভাবে আপনি মাইন্ড ম্যাপিংটা করবেন। এই মাইন্ড ম্যাপিংটা হবে কখন, ওই যে আমাদের যখন ইন্ডিভিজুয়াল লং টার্ম অর্থাৎ কিউ কার্ডটা থাকবে, কিউ কার্ডটা দেওয়ার পর আমরা 1 মিনিট সময় পাবো প্রিপারেশনের জন্য। এই 1 মিনিট সময় আপনি কি করবেন, নিজেকে প্রিপেয়ার করবেন। 1 মিনিট সময় আপনি নিজেকে প্রিপেয়ার করবেন। এই প্রিপারেশনটা এইভাবে আপনি নেবেন, এটা এরকম একটা সানডায়াল করে আপনি 4টা কোশ্চেনের জন্য এইভাবে আপনি আইডিয়াগুলোকে সাজাবেন। এটা এইভাবে আপনি কাজটা করতে পারেন। ওকে, দেন আমরা বাকি কথা একটু বলি, যেখানে এবার আনসারটা একটু দেখেন। আমি ছোট্ট করে একটা আনসার দেওয়ার চেষ্টা করছি যে ওয়ান স্পোর্ট দ্যাট আই রিয়েলি এনজয় ইজ বাস্কেটবল, ইটস অ্যান ইনডোর গেম অ্যান্ড আমি এটা আবার বলি আনসারটা, যে ওয়ান স্পোর্ট দ্যাট আই রিয়েলি এনজয় ইজ বাস্কেটবল অ্যান্ড ইট ইজ অ্যান ইনডোর গেম।
I first got interested in basketball during my high school when my friends encouraged me to join the school team. I love basketball because it is fast-paced and requires a lot of teamwork and strategy. এটাকে আপনি ডিফারেন্ট ভাবে বলতে পারেন, ইটস টোটালি আপ টু ইউ, no problem with that. And then I play basketball with friends twice a week and enjoy watching the games on weekends. Exactly, weekends. So এইভাবে আপনি একটা আনসার তৈরি করলেন। So this is a very short version of an answer, but what you can do is to expand on this answer using your own knowledge or experience, at the same time your strategies that you can learn from different sources, and আমরা যেটা শেয়ার করছি সেখান থেকে আপনি জানতে পারেন, and জানার ইচ্ছাটা থাকতে হবে। দিস ইজ আ মাস্ট। সো আমরা এতক্ষণ পর্যন্ত কি করছিলাম, ওই যে ভোকাবুলারিতে এবার চলে আসি, যে কথাটা ছিল যে ফিট আনফিটের ব্যাপারটা। এবার আপনি যদি আনফিট হয়ে যান, ফিটনেসের জন্য আপনার কি দরকার? আপনার দরকার হচ্ছে এক্সারসাইজ। আপনাকে কি করতে হবে? এক্সারসাইজ করতে হবে, মানে অনুশীলন করতে হবে। এবার আপনি যখন কোনো একটা খেলাধুলা থেকে ছিটকে যাচ্ছেন, বা আপনার এমন হচ্ছে, যেমন আমরা শুনি যে তামিম ইকবাল ইজ আউট অফ দ্য স্কোয়াড ফর দ্য নেক্সট সিরিজ এগেইনস্ট অস্ট্রেলিয়া, এরকম আমরা কথাবার্তা শুনি না? তাহলে আউট অফ দ্য টিম, কারণ কি? হি ইজ আউট অফ কন্ডিশন, কারণ ফিজিক্যালি আনফিট। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু কাম ব্যাক সুন, হোয়াট হি নিডস টু ডু ইজ টু প্র্যাকটিস রেগুলারলি। এবার এই প্র্যাকটিসটা, আমরা নর্মালি প্র্যাকটিস রেগুলারলি কথাটা বলে বলে অভ্যস্ত, কিন্তু আমরা এরকম কথা কি কখনো বলি না যে কঠোর অনুশীলন? একটা নাউন হিসেবে যদি চিন্তা করেন, কঠোর অনুশীলন, নাউন ফ্রেজ হিসেবে আমি চিন্তা করি কঠোর অনুশীলন, এর ইংলিশটা কি আসলে? কঠোর অনুশীলন বা অনেক বেশি অনুশীলন করা, প্রচন্ড চেষ্টা করা দলে ফিরে আসার জন্য, এরকম কথাবার্তা যদি আপনি বলতে চান, তখন আসলে আপনি কি বলবেন? কঠোর অনুশীলন বা অনেক বেশি অনুশীলন। কঠোর অনুশীলন বলতে অনেক বেশি অনুশীলনের কথা যদি আপনি বলতে চান, তখন আপনি আসলে কি বলবেন? এই ক্ষেত্রে আমরা একটা ফ্রেজ ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে স্ট্রেনাস এক্সারসাইজ। STRENUOUS, স্ট্রেনাস এক্সারসাইজ, স্ট্রেনাস এক্সারসাইজ। তাহলে আমরা এখন, আচ্ছা, স্ট্রেনাস এক্সারসাইজ ব্যাপারটা কি সেটা আগে বোঝেন। স্ট্রেনাস এক্সারসাইজ হচ্ছে এক ধরনের কঠোর অনুশীলন, মানে যেই অনুশীলনের জন্য আপনার কি দরকার হয়? যেই অনুশীলনের জন্য আপনার দরকার হয় প্রচন্ড পরিমাণ ফিজিক্যাল এফোর্ট, সেটাকে আমরা বলছি হচ্ছে স্ট্রেনাস এক্সারসাইজ। এখন আপনি বলতে পারেন যে রানিং যদি আমি চিন্তা করি, রানিং যদি একটা এক্সারসাইজ হয়, তাহলে রানিং এর জন্য দরকার, রানিং requires strenuous exercise, requires a strenuous STRENUOUS exercise। বা আপনি বলেন যে তামিম got back to the squad after strenuous exercise, after some requires some, এখানে এ বলা উচিত হবে না, সাম বলতে হবে, after some strenuous exercise বা after some strenuous exercise session। তাহলে কঠোর পরিশ্রম, strenuous exercise, এই কথাটা আপনারা মনে রাখবেন। এক্সারসাইজ, কঠোর পরিশ্রম বলার ক্ষেত্রে আপনি বলবেন strenuous exercise। স্ট্রেনাস এক্সারসাইজ মানে কঠোর অনুশীলন, কঠোর অনুশীলন। ভালোভাবে একটু লিখে রাখেন সবাই, কঠোর অনুশীলন। ওকে, কঠোর অনুশীলন। আচ্ছা, কঠোর অনুশীলন, এটা তো হচ্ছে একটা নাউন ফ্রেজ, কিন্তু আপনি যদি বলেন কঠোর অনুশীলন করা, আপনাকে কি করতে হবে? কঠোরভাবে বা প্রচুর অনুশীলন করতে হবে। তখন প্রচুর অনুশীলন করা এর ইংলিশ কি? বা কঠোর অনুশীলন করা, আমরা জাস্ট কঠোর অনুশীলনের সাথে কঠোর অনুশীলন করা কথাটা যদি যোগ করে দেই, তখন এটাকে আমরা কিভাবে বলতে পারি? কঠোর অনুশীলন করা মানে কঠোরভাবে অনুশীলন করা বা অনেক বেশি অনুশীলন করা। এইটার জন্য একটা ইডিওম্যাটিক এক্সপ্রেশন আমরা ব্যবহার করতে পারি, যেটা আপনি স্পিকিং এ খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন, বা আপনার ডে টু ডে লাইফ স্পিকিং এ এটা আপনি ব্যবহার করতে পারেন। সেটা হচ্ছে ট্রেন হার্ড। ট্রেন হার্ড মানে কঠোর অনুশীলন করা, এটা একটা ভার্ব। আগেরটা ছিল হচ্ছে নাউন ফ্রেজ, নাউন, এটা হচ্ছে ভার্ব। সো আমরা ভার্ব হিসেবে নিয়ে আসলাম, সো নাউন বা ভার্ব। সো কঠোর অনুশীলন করা, ট্রেন হার্ড। তাহলে ট্রেন হার্ড আপনি একটা সেন্টেন্স তৈরি করে ফেলেন। ট্রেন হার্ড যদি একটা সেন্টেন্স তৈরি করেন, যেটা এখন ট্রেন হার্ড
এটাকে আমি যদি ইংলিশে ব্যাখ্যা করি তখন আমরা বলতে পারি যে ট্রেনিং উইথ লোডস অফ প্যাশন, ট্রেনিং উইথ লোডস অফ প্যাশন, মানে প্রচন্ড প্যাশন নিয়ে, ভালোবাসা নিয়ে যদি আপনি যে এক্সারসাইজটা করেন সেটাকে আমরা বলি হচ্ছে, মানে সেই এক্সারসাইজ করাটাকে বলা হয় ট্রেন হার্ড, বা এটাকে আমরা বলি কঠোর অনুশীলন করা, কঠোর অনুশীলন করা। তাহলে আমরা এইভাবে চিন্তা করতে পারি, একটা সেন্টেন্স তৈরি করতে পারি যে তামিম trained hard to get back to the squad. তামিম কি করেছিল? কঠোর অনুশীলন করেছিল স্কোয়াডে ফিরে আসার জন্য। বা আপনি যদি IELTS এ ভালো করতে চান তাহলে আপনাকে কি করতে হবে? ইউ হ্যাভ টু ট্রেন হার্ড টু সাকসিড ইন দ্য IELTS টেস্ট। তাহলে ইউ হ্যাভ টু ট্রেন হার্ড টু সাকসিড ইন দ্য IELTS টেস্ট, মানে আপনাকে কি করতে হবে? IELTS টেস্টে ভালো করার জন্য অনেক কঠোর অনুশীলন করতে হবে। কঠোর অনুশীলন করা, তাহলে ট্রেন হার্ড। ওকে, সো দেখি আমাদের সাথে এই মুহূর্তে আর কে কে আছে, একটু দেখা দরকার। যারা দেখছেন তাদেরকে একটু রিকোয়েস্ট যে ইফ পসিবল একটা কমেন্ট করে ফেলেন বা একটা লাইক দিয়ে ফেলেন, ঠিক আছে? মানে এটা খুব একটা ক্ষতি হওয়ার কথা না। নো প্রবলেম, যারা যারা আছেন তাদেরকেই অনেক ধন্যবাদ যে আপনারা লাইভ সেশনটা দেখছেন, অ্যান্ড ইট এনকারেজেস মি আ লট যে আপনাদের এই লাইভ সেশনগুলো আপনারা উপকৃত হচ্ছেন দেখে। উপকৃত না হলে তো আসলে দেখতেন না। সো আপনাদের ভালো লাগাটা আমাদের জন্য অনেক বেশি ভালো লাগার। আচ্ছা, সুমি ম্যাম লিখেছে যে আই এম আউট অফ কন্ডিশন টু প্লে এনি কাইন্ড অফ আউটডোর স্পোর্টস। এটা খুব সুন্দর একটা সেন্টেন্স। এখন কাজ হবে যে স্পোর্টস রিলেটেড কোনো কিউ কার্ড বা কোনো কিছু আসলে এই ধরনের কথা যেন বলে ফেলতে পারেন, চেষ্টা করা। আমরা যে ভোকাবুলারিগুলো শেয়ার করি সেই ভোকাবুলারিগুলো আমরা বিভিন্নভাবে আমরা আমাদের সেশন স্পিকিং এ ব্যবহার করে ফেলতে পারবো। আচ্ছা, এবার আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের কি হলো, কঠোর অনুশীলন হলো। এবার ফিটনেস নিয়ে আরেকটু কথা হচ্ছিল যে কেমন ফিটনেস। আমি ওই যে এর আগে একটা পার্ট 1 একটা কথা বলার সময় একটা কি বলবো, একটা ফ্রেজ ব্যবহার করেছিলাম, সেটা হচ্ছে এরোবিক ফিটনেস। AEROBIC, এরোবিক ফিটনেস। এইটা দেখেন খুব ভালো একটা ইংলিশ, আপনি যদি চান এটা ব্যবহার করতে পারেন। আমি বলবো যে চাওয়ার কি আছে, আপনাকে চাইতে হবে, মানে আপনাকে করতে হবে। চাইতে হবে মানে তাহলে আপনাকে এটা ব্যবহার করতে হবে স্পিকিং এ। আপনি ধরেন এই ধরনের কথাবার্তা একটু ব্যবহার করার চেষ্টা করেন, এন্ড ইট উইল হেল্প ইউ টু গেট গুড স্কোর। তাহলে ওয়াই নট গিভিং ইট আ ট্রাই? চেষ্টা করেন অবশ্যই। তাহলে অ্যারোবিক ফিটনেস ব্যাপারটা কি? অ্যারোবিক ফিটনেস হচ্ছে ধরেন এমন কোনো খেলাধুলা, আমি নর্মালি একটু বোঝানোর জন্য বলছি যে এমন কোনো ফিটনেস যেই ফিটনেসটা কারণে আপনার কি হয়, আপনার হার্ট এবং লাং কি হয়, একটু বড় হয়ে যায়। মানে যার হার্ট এবং লাং বড়, মানে যার একটু যে এমন কোনো খেলাধুলা যে খেলাধুলার জন্য একটু বিগ হার্ট প্রয়োজন এবং লাংটা বড় প্রয়োজন, কজ কি এখানে প্রচুর নিঃশ্বাসের কাজ হচ্ছে, এরকম খেলাধুলার জন্য। তাহলে যেমন ধরেন আপনি যদি দৌড়াতে যান, ইফ ইউ ওয়ান্ট টু রান, বা ইফ ইউ ওয়ান্ট টু ডু ম্যারাথন, তাহলে এই ম্যারাথনের জন্য আপনার কি করতে হবে? অনেক দমের প্রয়োজন হয় না? তাহলে দমের যে অ্যারোবিক ফিটনেস হচ্ছে ওই রকম ফিটনেস যেই ফিটনেসে আপনি প্রচন্ড দম রাখতে পারেন, আপনার হার্ট ঠিক থাকে, মানে সেই ধরনের ফিটনেসকে বলা হয় অ্যারোবিক ফিটনেস। তার মানে শক্তিশালী হার্ট এবং লাং যুক্ত যে ফিটনেস সেটাকে আমরা বলছি অ্যারোবিক ফিটনেস। তাহলে আপনি বলতে পারেন যে in order to run মানে দৌড়ানোর জন্য you need aerobic fitness, AEROBIC, aerobic fitness, you need aerobic fitness। তাহলে in order to run you need aerobic fitness, মানে আমি বোঝাতে চাচ্ছি যদি আপনি দৌড়াতে চান তাহলে আপনার কি দরকার, আপনার লাংটা এবং হার্টটা ফিট থাকা দরকার বা বড় থাকা দরকার। I don't know আমি বোঝাতে পারলাম কিনা। সুমি ম্যাম থ্যাংক ইউ, থ্যাংকস ফর গেটিং এঙ্গেজড। ম্যাম লিখেছে উইদাউট ট্রেনিং হার্ড no one can get into a
shape, get into a shape, get into shape, get into shape, get into shape, not get into a shape, get into shape. Sorry, to call a shape. So get into shape, get into shape, not get into a shape. ঠিক আছে, get into shape বলতে হবে। ওকে, এইবার হুকু কি চোখ খুলবে? আমি কি বাজে কথা বলছি? ওকে, সো অ্যারোবিক ফিটনেস। আচ্ছা, এখন দেখেন যে কথাটা আসবে, আমি যে কথাটা আসলে বলতে চাই সেটা হচ্ছে যে আমরা খেলাধুলা করছি, খেলাধুলা করার ক্ষেত্রে আমাদের যে প্রবলেমটা তৈরি হচ্ছে বা আমরা খেলাধুলা কেন করি? ভালো লাগার জন্য। যে আপনি বলতে পারেন যে আপনি যেকোনো একটা, যে আপনি বললেন যে আই প্লে ইনডোর গেমস লাইক বাস্কেটবল বিকজ আই লাইক ইট। তাহলে এই লাইক ইট, বারবার লাইক ইট বলার চেয়ে আপনি কি করতে পারেন, বা না বলে আপনি আরো একটু বেটার ইংলিশ ব্যবহার করতে পারেন। সো আপনাকে বেটার ইংলিশ ব্যবহার করার জন্য একটু শিখতে হবে। তাহলে আপনি যদি খেলাধুলা পছন্দ করেন, সেই ক্ষেত্রে আপনি আসলে কি ধরনের ইংলিশ ব্যবহার করবেন? যে আপনি খেলাধুলা, কোনো একটা খেলা খুব পছন্দ করছেন, তখন আপনার ইংলিশটা কি হবে? দেখেন তো, আপনারা একটু চেষ্টা করেন যে আমি কোনো একটা খেলা অনেক বেশি পছন্দ করি, কোনো একটা খেলা আমি অনেক বেশি পছন্দ করি, তখন আপনার ইংলিশটা আসলে কি হওয়া উচিত? আমরা এই ক্ষেত্রে যেটা বলতে পারি যে একটা ব্যাপার হতে পারে অ্যাকোয়ার, এই ইংলিশটা একটু আনইউজুয়াল, আমরা নর্মালি ব্যবহার করি না, যে অ্যাকোয়ার আ টেস্ট ফর, খুব সুন্দর, এই ইংলিশটা একটু শিখে রাখেন, আপনাদের কাজে লাগবে। অ্যাকোয়ার আ টেস্ট ফর, অ্যাকোয়ার আ টেস্ট ফর মানে হচ্ছে কোনো কিছু ভালো লাগতে শুরু করা বা উপভোগ করতে শুরু করা, অ্যাকোয়ার আ টেস্ট ফর। আপনি ধরেন নর্মালি বললেন যে when I was a child, I was so much into field sport like football, but with time passing, as I have grown older, now I like contact sports and I acquire a taste for this. হয়ে গেল যে আমি যখন ছোট ছিলাম তখন আমার ফিল্ড স্পোর্ট ভালো লাগতো, যেহেতু আমি বড় হয়েছি এখন আমার একটু একটু করে কি ভালো লাগা শুরু হয়েছে, আমি এখন কন্টাক্ট স্পোর্ট দেখি এবং আমার এটা ভালো লাগে। তাহলে অ্যাকোয়ার আ টেস্ট ফর মানে হচ্ছে ভালো লাগতে শুরু করা, এনজয় করতে শুরু করা। অ্যাকোয়ার টেস্ট ফর, আপনি বলতে পারেন যে আই অ্যাকোয়ার টেস্ট ফর ইউ, মানে আমার তোমাকে ভালো লাগতে শুরু করেছে। এটা খুব কাজে লাগবে, এটা আপনারা শিখে রাখেন। নট ফুললি কারেক্ট বাট still usable, তাহলে I acquire a taste for this, ম্যাম লিখেছে I acquire a taste for this, থ্যাংক ইউ। আরেকটা সেন্টেন্স আমরা চাই acquire a taste for, আরেকটা সেন্টেন্স শুনি ম্যাম, আরেকটু ট্রাই করেন তো, acquire a taste for, একটা কনটেক্সট একটু চেষ্টা করেন, একটা দুইটা সেন্টেন্স মিলে চেষ্টা করা যায় কিনা। acquire a taste for, acquire a taste for something, acquire a taste for মানে এটা হচ্ছে ভালো লাগতে শুরু করা, এবার আপনার ভালো লাগতে শুরু করেছে, তারপর কিছু সময় গেল, আপনি দেখলেন আপনার এটা আরো ভালো লাগছে, এবার অনেক বেশি, একটা শিখলাম হচ্ছে ভালো লাগতে শুরু করা। এবার কোনো কিছু যদি আপনার আরো বেশি ভালো লাগে তখন তার ইংলিশ কি? তখন তার ইংলিশ হচ্ছে হ্যাভ আ, তিনি হ্যাভ আ ওয়েল of a time, I have a well of a time, তাহলে have a well of a time মানে হচ্ছে to enjoy something very much, অনেক বেশি উপভোগ করা, অনেক বেশি উপভোগ করা। তাহলে আপনি বলতে পারেন যে nowadays I watch contact sports and I must say I have a well of time watching this. I have a well of time watching this. বা আমি বলতে পারেন যে I have a well of a time playing cricket, মানে ক্রিকেট খেলা আমি অনেক বেশি মজা পাই বা ক্রিকেট খেলা আমি অনেক বেশি উপভোগ করি। I have a well of a time playing cricket.
আমি এই ধরনের কথা বলতে পারি যে হোয়াট কাইন্ড অফ স্পোর্টস ডু ইউ লাইক, হোয়াট কাইন্ড অফ স্পোর্টস ডু ইউ লাইক, আপনি কি ধরনের খেলাধুলা পছন্দ করেন। তাহলে আপনি বলতে পারেন যে আই লাইক অর আই লাভ ভেরিয়াস টাইপস অফ স্পোর্টস, বাট whenever it comes to cricket I have a well of a time। কিন্তু যখন ক্রিকেটের কথা বলবেন আমি প্রচন্ড উপভোগ করি। তাহলে দুইটা ইংলিশ, খুব গুরুত্বপূর্ণ দুইটা ইংলিশ। কোনো কিছু পছন্দ করতে শুরু করা, সেজন্য বলবো অ্যাকোয়ার আ টেস্ট ফর, আর যখন আপনি অনেক বেশি কোনো কিছু উপভোগ করছেন তখন বলবেন হ্যাভ আ ওয়েল অফ আ টাইম, হ্যাভ আ ওয়েল অফ আ টাইম। এইটা যেমন গেল। আমরা আমাদের লাইভ সেশনটার শেষের দিকে অলমোস্ট চলে এসেছি, বিকজ 9টা পার হয়ে যাচ্ছে, 1 ঘন্টা হয়ে যাচ্ছে। ওকে, সো এইটুকু আমরা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন পয়েন্ট হচ্ছে যে আমরা কি করি, এই যে খেলাধুলা মানে অনেক বেশি পছন্দ করা শুরু করলাম, কিন্তু আমরা তো খেলাধুলা শুরুই করি নাই। মানে আমরা যা আলোচনা করছি সেখান থেকে খেলাধুলা শুরু করার কোনো ইংলিশ আমরা শিখি নাই। সো আমরা একটু শিখবো যে খেলাধুলা শুরু করার কথা কিভাবে বলতে হয়। আপনি যখন কোনো একটা খেলা শুরু করলেন, আপনি বললেন যে আমি তো আগে ফুটবল খেলতাম, কিন্তু আমি ইদানিং বাস্কেটবল খেলা শুরু করেছি। আমার কথাটা বুঝেন যে আমি আগে ফুটবল খেলতাম, এখন আমি বাস্কেটবল খেলা শুরু করেছি। সো দিস ইজ দ্য কনটেক্সট, এই কনটেক্সটে আসেন। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে টেক আপ আ স্পোর্ট। এখন টেক আপ আ স্পোর্টের জায়গায় আপনি নাম দিয়ে দেন। টেক আপ মানে টেক আপ সামথিং, টেক আপ সামথিং মানে হচ্ছে কোনো কিছু শুরু করা, টেক আপ সামথিং মানে কোনো কিছু শুরু করা। তাহলে আপনি বলতে পারেন রিসেন্টলি, RECENTLY, recently I have taken up cricket. Recently I have taken up cricket. মানে সাম্প্রতিক সময় আমি কি করেছি, ক্রিকেট খেলা শুরু করেছি। সাম্প্রতিক সময় আমি ক্রিকেট খেলা শুরু করেছি। তাহলে টেক আপ আ স্পোর্ট বা টেক আপ একটা স্পোর্টের নাম দিয়ে দেন, মানে ওই খেলাটা শুরু করা। এখন টেক আপ কোনো খেলাধুলা শুরুর ক্ষেত্রে হতে পারে, আপনি হবি কোনো শুরু করেছেন সেটাও হতে পারে। ইটস কাইন্ড অফ হবি, স্পোর্ট তো একটা হবির মধ্যেও যায়। তাহলে সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে রিসেন্টলি আই হ্যাভ টেকেন আপ কালেক্টিং স্ট্যাম্পস অ্যাজ আ হবি। মানে রিসেন্টলি হবি হিসেবে স্ট্যাম্প কালেকশন আমি শুরু করেছি। তাহলে টেক আপ আ স্পোর্ট মানে শুরু করা। আচ্ছা, এর বাইরে আরেকটা শুরু করার ইংলিশ আছে, ট্রাই ইয়োর hand at something. Try your hand at something. দেখেন, এই যে আমি যেভাবে পড়ানোর চেষ্টা করছি, আপনারা যদি এইভাবে বাসায় প্র্যাকটিস করেন সিকোয়েন্স ধরে ধরে, তাহলে কিন্তু আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে জিনিসটা। এটা অনেক বেশি সহজ হয়ে যাবে। আচ্ছা, রহিম is flimsy so that he cannot train hard. ওকে, সো দ্যাট না বলে রিমন আহমদ, এটা সো দ্যাট না বলে সো হি ক্যানট ট্রেন হার্ড। আচ্ছা, আই ডিডন্ট লাইক ক্রিকেট বাট নাও আই অ্যাকোয়ার এ টেস্ট ফর ইট বলা উচিত ছিল স্যার। ক্রিকেট সেন্টেন্সটা কারেক্ট, বাট ইট বলা উচিত ছিল। আচ্ছা, দিলওয়ার হোসেন স্যার লিখেছেন স্যার পিডিএফ কিভাবে পাবো। স্যার উই আর ওয়ার্কিং অন দিস, ভেরি সুন আমরা আপনাদেরকে পিডিএফ গুলো দেওয়ার ব্যবস্থা করব, যাতে করে আপনাদের এই বারবার বলার ব্যাপারটা শেষ হয়ে যায়, আমরা আপনাদের সাথে আরো বেশি কানেক্টেড ফিল করতে পারি। সো আমরা পিডিএফটা দিব, নো প্রবলেম উইথ দিস। আমরা এটা ঘোষণা দিয়ে দিব, আমরা লাইভে ঘোষণা দিব এটার। ওকে, নাও দ্য থিং ইজ, তাহলে আমরা কি করলাম, শুরু করা, ট্রাই ইউর হ্যান্ড অ্যাট সামথিং। তাহলে আপনি বলতে পারেন যে আই নেভার প্লেড ফুটবল in my whole life, but recently I have decided to try my hand at it. মানে আমি আমার সারা জীবনে কখনো ফুটবল খেলি নাই, কিন্তু সাম্প্রতিক সময়ে আমার এটা একটু চেষ্টা করে দেখার বা ট্রাই করে দেখার ইচ্ছা হয়েছে, বা আমি এটা ট্রাই করব, মানে শুরু করব আমি এটা। ট্রাই ইউর হ্যান্ড অ্যাট মানে কোনো কিছু শুরু করা। কারণ এই ভোকাবুলারি আপনি শিখেন, আপনি মোটামুটি সব রকমের অ্যাক্টিভিটি রিলেটেড যে টপিকগুলো থাকবে সেখানে আপনি বলতে পারেন যে ফটোগ্রাফি। তাহলে আই ট্রাইড মাই হ্যান্ড অ্যাট ফটোগ্রাফি when I was in my high school. তাহলে আই ট্রাইড মাই হ্যান্ড অ্যাট ফটোগ্রাফি when I was in primary school। বা আপনি রান্না করার কথা বলতে পারেন যে রিসেন্টলি আই ট্রাইড মাই হ্যান্ড অ্যাট কুকিং মাটন। রিসেন্টলি আই হ্যাভ ট্রাইড মাই হ্যান্ড অ্যাট কুকিং মাটন মানে সাম্প্রতিক সময় আমি
মাটন রান্না করার চেষ্টা করেছিলাম বা মাটন রান্না করেছিলাম, প্রথমবারের মতো কোনো কিছু করা, তাহলে ট্রাই ইউর হ্যান্ড অ্যাট বা টেক আপ আ স্পোর্ট, এগুলো হচ্ছে শুরু করার ক্ষেত্রে। এবার আপনি তো শুরু করে ফেলেছেন, শুরু করলে কি হয়, থ্রু এক্সারসাইজ আপনি শেষ পর্যন্ত কি করেন, সেটা গেইন করে ফেলেন, মানে আপনি সেটা খুব ভালোভাবে করতে সক্ষম হন। এই যে কোনো কিছু শুরু করার পর, এরকম শুরু করার পর আপনি যদি সেটা ভালোভাবে করতে পারেন, তখন আপনি একটা ইংলিশ ব্যবহার করতে পারেন, গেট দ্য হ্যাং, get the hang of it, get the hang of it, get the hang of it, get the hang of it মানে কি, যে কোনো কিছু আপনি করতে সক্ষম, মানে আপনি বললেন যে আমি চেষ্টা করেছিলাম, তাহলে I tried my hand at cooking, I tried my hand at cooking some days ago and with practice now I have got the hang of it, got the hang of it, এবং আমি চেষ্টা করে এখন আমি এটা করতে পারি। তাহলে get the hang of it মানে হচ্ছে কোনো কিছু করতে সক্ষম হওয়া। আবার একটু বলি, কোনো কিছু করতে সক্ষম হওয়া। সো such beautiful লেক্সিক্যাল আইটেমস, মানে আমি যখন পড়াই আমার মনে হয় যে ইস, আমাকে কেউ যদি এত সুন্দর করে পড়ায় কি ভালো লাগতো। আমি সুন্দর করে, মানে এত সুন্দর জিনিস সুন্দর করে পড়াই আমি বলবো না, আমি অত সুন্দর করে পড়াই না, বাট আই ট্রাই টু গিভ সামথিং বেটার। মানে আমার এই জিনিসগুলো নিয়ে নিজেরই খারাপ লাগে যে আসলে আমি যদি এরকম যা যা জানি না, কেউ যদি আমাকে এভাবে এরকম সুন্দর গুছিয়ে সবকিছু দিত, ভালো হতো, হয়তো সে আরো ভালো করে পড়াতো, আমি অত সুন্দর করে পড়াই না। ওকে, ওকে, সো আমরা যেটা শিখলাম, ট্রাই ইউর হ্যান্ড অ্যাট অ্যান্ড টেক আপ স্পোর্ট, মানে শুরু করা, আর আপনি যখন শুরু করে ফেলেছেন এবং যখন পারছেন আপনি, তখন গেট দ্য হ্যাং অফ ইট বলবেন, গেট দ্য হ্যাং অফ ইট, গেট দ্য হ্যাং অফ ইট। আচ্ছা, এবার আসলে আমরা একটু পার্ট 3 তে চলে যাই। পার্ট 3 তে গিয়ে আমি আর একটু কথা বলে দেন শেষ করে ফেলবো। গেট দ্য হ্যাং অফ ইট আমরা বললাম। সো আমার কাছে মনে হয় যে সো ফার আমি যে ভোকাবুলারিগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, সেই ভোকাবুলারিগুলো স্পিকিং এ ভালো স্কোর করার জন্য অন স্পোর্টস, দেন দিস আর মোর দ্যান ইনাফ। এগুলো আপনি যদি ব্যবহার করতে পারেন প্রপারলি, আপনি অনেক ভালো করবেন, অনেক অনেক ভালো করবেন। এটার আসলে মানে আলাদা করে দুশ্চিন্তার কোনো কিছু নাই, যে ভালো করবেন এই ভোকাবুলারি যদি আপনি ব্যবহার করতে পারেন, ভালো করবেন, এই ব্যাপারে কোনো দুশ্চিন্তা করার কোনো অবকাশ নাই। ওকে, সো আমি একটু পার্ট 3 নিয়ে কথা বলি। দেখেন পার্ট 3 তে আমাদের কোশ্চেনগুলো কি কি আছে। পার্ট 3 তে আমাদের কোশ্চেন প্রথমটা আছে হচ্ছে যে ওয়াই ডু ইউ থিংক সাম পিপল প্রেফার ইন্ডিভিজুয়াল স্পোর্টস ওভার টিম স্পোর্টস, মানে কিছু মানুষ কেন মানে টিম স্পোর্টের চেয়ে ইন্ডিভিজুয়াল স্পোর্টকে বেশি পছন্দ করে। যেমন আমরা যদি বলি ব্যাডমিন্টন খেলা, এটা অনেকে অনেক বেশি পছন্দ করে রাদার ফুটবল বা ক্রিকেট, এটা কেন কিছু মানুষ পছন্দ করে। তারপরে বলছে হোয়াট আর দ্য বেনিফিটস অফ প্লেইং স্পোর্টস ফর মেন্টাল হেলথ, মেন্টাল হেলথের জন্য মানে খেলাধুলার কি উপকারিতা আছে। হাউ ক্যান স্পোর্টস ব্রিং পিপল ফ্রম ডিফারেন্ট কালচার্স টুগেদার, কিভাবে খেলাধুলা বিভিন্ন কালচারের মানুষকে একসাথে নিয়ে আসতে পারে। তারপর আমরা কি বলতে পারি যে ডু ইউ থিঙ্ক স্পোর্টস ক্যান বি টু কম্পিটিটিভ ফর ইয়াং চিলড্রেন, মানে বাচ্চাদের জন্য কি খেলাধুলা অনেক বেশি কম্পিটিটিভ, মানে এত বেশি কম্পিটিটিভ যে সেইটা কি করে যে খেলাধুলা করানো ঠিক হবে না, এরকম কোনো কিছু, মানে অনেক বেশি কম্পিটিটিভ কিনা, এই কথাটা ওরা বলছে। হোয়াট এভার, সো আমরা যদি এইরকম আবার পার্ট 3 নিয়ে কথা বলি, পার্ট 3 ব্যাপারটা যেটা আসলে যে পার্ট 3 আনসারগুলো আমরা কি করি যে একটু বড় বড় করার চেষ্টা করি। সো আমরা একটু দেখি সুমি ম্যামের আনসার কি এসেছে। সুমি ম্যাম লিখেছে যে অ্যাজ আই হ্যাভ অলওয়েজ ওয়ান্টেড টু স্টে ইন শেপ, নাও আই অ্যাকোয়ার a taste for outdoor game and have taken up playing sports. Very good, excellent, thank you ম্যাম। আচ্ছা, শুধু একটা কথাও আমাদের একটু বলে দেওয়া উচিত, সেটা হচ্ছে যে আউটডোর গেম, এই জায়গায় বলেন আউটডোর গেমস, দেন ইটস অ্যাবসলিউটলি অলরাইট। থ্যাংক ইউ ম্যাম। ওকে, এবার আমরা পার্ট 3 একটা আনসার দেখি। পার্ট 3 আনসারটা কেমন আমরা একটা দেখি, বারবার যেটা দেখানোর চেষ্টা করছি। আমাদের কোয়েশ্চেন আছে কি, হোয়াট আর দ্য বেনিফিটস অফ প্লেইং স্পোর্টস ফর মেন্টাল হেলথ, মেন্টাল হেলথের জন্য স্পোর্টসের উপকারিতা কি কি কি। তাহলে আমরা আনসারটা এভাবে দিতে পারি যে প্লেইং স্পোর্টস হ্যাজ মাল্টিপল বেনিফিটস ফর মেন্টাল ওয়েলবিং। Playing sports has multiple benefits for mental well-being. Firstly, sports help reduce stress by allowing people to focus on physical activity. Secondly, sports provide a sense of accomplishment, boosting self-esteem and
confidence. Additionally, being active with others builds social connections which are beneficial for mental health as well. In short, playing sports not only helps improve physical fitness but also contributes significantly to mental well-being. আচ্ছা, এই আনসারটা একটু খেয়াল করেন। এবং গত কালকে আমাদের স্পিকিং এর যে ক্লাস ছিল সেখানে আমাকে আপনারা বেশ কয়েকজন আমার স্টুডেন্ট জিজ্ঞেস করেছিল যে স্যার 8 পাওয়া যায় কিভাবে স্পিকিং এ, বা কেমন আনসার হলে আসলে 8 পাওয়া যায়। এই যে যারা স্পিকিং এ 8 পেতে চান, তাদের জন্য এই স্যাম্পলটা, মানে স্পিকিং এ 8 পাওয়ার জন্য এখানে সবকিছু আছে, যে একটা কনস্ট্রাকশন কেমন হবে স্পিকিং এর, মানে আনসারের, এবং সেন্টেন্সগুলো কেমন হবে, সেই সবকিছু এখানে আছে। সো আপনি যদি চান যে কিভাবে স্পিকিং 8 পেতে হয়, তাহলে এই আনসারটাকে একটা স্যাম্পল আনসার হিসেবে নিয়ে নিতে পারেন। বা আমরা পার্ট 3 তে সোফার যা যা দেখিয়েছি, যেই কয়টা আনসারে দেখেছি সবগুলাই 8+ আনসার। সো এই আনসারগুলো আপনারা সবাই চেষ্টা করেন অ্যাচিভ করার, ওকে, এবং এটা আপনাকে হেল্প করবে। আচ্ছা, সুমিমা আমাদেরকে আরেকটা কমেন্ট করেছে যে আই হ্যাভ ট্রাইড মাই হ্যান্ড অ্যাট কুকিং চাইনিজ. After practicing some days, now I got the hang of it as like main shapes. গুড, ভেরি গুড। দেখেন এই যে ইনক্লুশনগুলো খুবই ভালো হচ্ছে ম্যাম, থ্যাংক ইউ। এই ইনক্লুশনগুলো যে ভোকাবুলারিগুলো আমরা শিখছি তার ইনক্লুশনগুলো এখানে চমৎকার হচ্ছে। এটা খুবই জরুরি যে আমি যা শিখছি সেই কথাটা অ্যাজ ইটস স্পিকিং, আমি আমার স্পিকিং এ কনটেক্সট ওয়াইজ সেটাকে ইনক্লুড করতে পারছি কিনা, ইনকর্পোরেট করতে পারছি কিনা। ইফ আই এম এবল টু ডু ইট taking some time, then I'm going to achieve that ability to answer promptly using all these lexical items when it comes to your real exam. So keep doing this and I think it's going to help you a lot. ওকে, সো যারা দেখছিলেন আজকে লাইভ সেশনটা, তাদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা এবং ভালোবাসা অনেক বেশি, বিকজ আপনারা এই অড টাইম মানে 8টা থেকে লাইভ সেশনটা দেখেন এবং আপনারা আমাদের সাথে এঙ্গেজ হন, which is really encouraging for me and it's rewarding as well, and it actually motivates me a lot to work more for your betterment. And আমি যেটা বলছি যে দেখেন, স্পিকিং এ ভালো করা সবারই স্বপ্ন। আমার কাছে মনে হয় অ্যাজ আ পারসন, অ্যাজ আ ট্রেনার উইথ 10 years of experience in teaching IELTS, I would say যে আপনার যদি স্পিকিং এ vocabulary strong হয় and if you can construct sentences correctly, contract sentences correctly, and I would say it's more than 70% or 75% sentences are correct, then you are going to achieve a very good band score. And speaking বা রাইটিং যাই বলেন না কেন, সেখানে আপনার যে জিনিসটা খুব বেশি জরুরি সেটা হচ্ছে 4টা বিষয়ের কম্বিনেশন। with regard to speaking, first it comes fluency and coherence, whether you can speak without interruption and you can connect your ideas properly, and then it comes to lexical items, মানে vocabulary, and when it comes to vocabulary for a 7 or more than this, you will have to use idiomatic expressions. The more idiomatic expressions you are able to incorporate in your answers, the more you are getting closer to a higher band, and it's a must. If anybody denies or don't see eye to eye on this with me, then I can challenge him. Okay, and then grammatical range and accuracy. So you have to be grammatically correct as far as it can be. আর একটা হচ্ছে pronunciation is a vast thing, but আমি বলবো যে don't focus on pronunciation right now. With time passing, with your fluency increased and your fluency or coherence increased, and with vocabulary and grammar, you are going to produce something better. এবং এই সব কিছু যখন সুন্দর হয়ে যায়, and I would say naturally আপনার pronunciationটা better হয়। But at the same time, you have to bear in mind that there is something to learn from an expert. এটা হতেই পারে, হবে, but আপনি ভালো স্পিকিং জানেন না, সেন্টেন্স কনস্ট্রাকশন ভালো না, vocabulary ভালো না, and you are trying with your pronunciation and taking a course or you are taking a trainer, I think it's a total waste of time and money. So don't do that, but focus on how to talk about a topic
what you need to talk about a topic, and in this case, you need vocabulary, you need sentences. So focus on that. So this much for today. See you on Wednesday at 8 p.m. from our studio Facebook page and our studio YouTube channel and our studio Rakib profile. So thanks for joining me. This much for today. Hope you enjoyed it. And if not, let me know. Thanks.